নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের যে গল্পটি শোনাতে যাচ্ছি তা আমি ছোটবেলায় আমার দাদুর কাছে শুনেছিলাম। দাদু আমাকে অসংখ্য গল্প শোনাতেন, আর এটি ছিল তাদেরই একটি। গল্পটি ছিল দাদুর ছোটবেলার। তার বড় ভাই, যার নাম ছিল মাধব, তাকে নিয়ে, এবং এক অভিশপ্ত গ্রামের রহস্যময় কাহিনী। যদিও টেকনিক্যালি তিনি আমার দাদুই হন, কিন্তু আমি তাকে কখনো দেখিনি। তিনি পেশায় ছিলেন একজন আর্কিটেক্ট, আর আপনারা সকলেই জানেন আর্কিটেক্ট হওয়া মানে কি, নতুন পুরনো স্থাপত্য দেখলেই তার সম্পর্কে নোটেশন নেওয়া আর স্কেচ বানানো। ডায়েরিতে সব কিছু লিখে রাখার একটি অভ্যাস ছিল তার। সেই ডায়েরি থেকেই আমার দাদু আন্দাজ করতে পেরেছিলেন যে তার সঙ্গে কি ঘটেছিল বা কি ঘটনা তিনি নিজের চোখে দেখেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে আমিও ভেবেছিলাম হয়তো দাদুর গল্পটা মন গড়া, অথবা আমাকে ভয় দেখানোর জন্য তিনি হয়তো অতিরঞ্জিত করে বলেছিলেন, কারণ ডায়েরিতে মাত্র দু একটি ঘটনার উল্লেখই ছিল, বাকি গল্প তো দাদুই সাজিয়েছিলেন। কিন্তু এক সময় যখন আমি কয়েকজন বন্ধুকে নিয়ে ট্রেকিং করতে সেই জায়গার কাছাকাছি গেলাম, তখন বুঝলাম তা গল্প নয়, সত্যিই সেখানে কিছু আছে। সেখানে গিয়ে আমার অদ্ভুত এক চাপ, এক অজানা কঠিনময় অনুভূতি হচ্ছিল, যেন কেউ আমার দিকে তাকিয়ে আছে, নজর রাখছে। যদিও কোনো খারাপ ঘটনা ঘটেনি, তবে সবাই একই জিনিস অনুভব করেছিলাম। তাই আমরা বেশিক্ষণ সেখানে থাকিনি। এখন সেখানে কোনো গ্রাম নেই, কোনো ঘর নেই, গ্রামের কোনো চিহ্নও নেই। গত 40 থেকে 50 বছরে সব বদলে গেছে। মানুষ জায়গাটা ছেড়ে চলে গেছে, আর জায়গাটা আজ ঘন জঙ্গলে পরিণত হয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আমি বুঝেছিলাম কিছু গল্প শুধু গল্প নয়, তার পিছনে সত্যের ছায়া থাকেই। তাই আমি আজ সেই গল্পটাই বলবো, আমার দাদুর বলা এবং তারই ভঙ্গিতে। কথায় বলে শহরের হাওয়ায় স্বাধীনতা থাকে, কিন্তু গ্রামের মাটিতে থাকে স্মৃতি। আর কখনো কখনো সেই স্মৃতি এমন গভীর হয়ে যায় যে জীবিত মানুষকেও শিকলে বেঁধে ফেলে। আমার নাম মাধব, আমি একজন আর্কিটেক্ট। পুরনো প্রাসাদ, হাভেলি আর ঐতিহাসিক ইমারত, এইসবের ডিজাইন নিয়ে আমার বিশেষ আগ্রহ। আর সেই আগ্রহ থেকেই একদিন আমার কলেজের বন্ধু চিন্তামণি আমাকে তার অঞ্চলের গ্রামের একটি পুরনো পৈতৃক হাভেলি দেখাতে আমন্ত্রণ জানায়। আমি রাজি হয়ে যাই। চিন্তামণি তার গ্রামের অদ্ভুত কিছু নিয়মের কথা আগে থেকেই আমাকে বলতো। আমি তাকে বলতাম, তোর নাম যেমন চিন্তামণি, তুইও তেমনই সব কিছু নিয়ে চিন্তায় থাকিস। আর তাকে নিয়ে হাসাহাসিও করতাম। আসলে সে শহরেই বড় হয়েছে, খুব কমই গ্রামে গেছে, তাই সেও অনেক কিছু জানতো না। কিন্তু যেদিন আমরা রত্নাগিরির কাছে পৌঁছালাম তার গ্রামে, তখন বুঝলাম সে কোনো মজা করছিল না। গ্রামে ঢোকার আগেই একটা পাহাড়ের পাশ দিয়ে যেতে হচ্ছিল। পাহাড়ের উপরে ঘন গাছের ফাঁকে যেন কোনো মন্দির দাঁড়িয়েছিল। চিন্তামণি ঠিক সেখানেই গাড়ি থামালো। গাড়ি থেকে নেমে গভীর গলায় বলল, মাধব, নিচে নাম আর উপরের পাহাড়টাকে প্রণাম কর। আমি গাড়ির ভেতর থেকেই তাকিয়ে হেসে বললাম, কিসের রীতি রে, এখানে নাকি টোল ট্যাক্স লাগে? সে আমার হাসি উপেক্ষা করলো, চোখ বন্ধ করে কোনো মন্ত্রের মতো কিছু বলল। তারপর মাটির একটু ধুলো কপালে ছুঁয়ে নিল। তারপর ধীরে আমার দিকে তাকালো। এই, প্রণাম কর রে। তার মুখটা এতটাই সিরিয়াস ছিল যে আমিও মনের মধ্যে ক্ষমা চেয়ে একই কাজ করে নিলাম। তার গ্রামটা যেন টাইম ক্যাপসুল। ঢোকার সঙ্গে সঙ্গেই মনে হচ্ছিল অন্য এক জগতে চলে এসেছি। কাঁচা রাস্তা, খড়ের ছাওয়া চাল, ঘরের চারিদিকে নারকেলের গাছ, সুপারির বাগান, আর অদ্ভুত এক নীরবতা। দুপুর হলেও কোথাও কোনো শব্দ নেই। বৃদ্ধেরা ঘরের সামনে বসে আছে, কিন্তু কথা বলছে না, ফিসফিস করছে। চিন্তামণির বাড়িতে পৌঁছে দেখি বিশাল ও সুন্দর বাড়ি। তার বাবা মা আমাকে আপ্যায়ন করলেন ঠিকই, কিন্তু
তাদের চোখে ছিল এক অজানা ভয়, যেন তারা কোনো গভীর চিন্তায় আছে। বিকেলে চা খেতে খেতে আমি বললাম, এই, যে হাভেলির কথা বলেছিলি সেটা কোথায় রে? চল না গিয়ে দেখি। আমার কথা শুনে চিন্তামণির মায়ের হাত কেঁপে উঠল। কাপটা ঠক করে দর্শনীতে বাজল। তার বাবা কাগজ নামিয়ে গভীরভাবে বললেন, চিন্তামণি, ওকে ঘুরিয়ে আন, কিন্তু ওই দিকটাই যেও না। আমি বিস্মিত। কোন দিক আঙ্কেল? চিন্তামণি আমার হাত টেনে বাইরে নিয়ে এলো। চল, পরে বলছি। আমরা গ্রামের পাথুরে রাস্তা ধরে হাঁটছিলাম। সূর্য ঢলছে, লাল মাটিতে লম্বা ছায়া পড়েছে। একটু পর আমরা গ্রামের শেষ প্রান্তে পৌঁছালাম। পাহাড়ের উপর ঘন জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এক বিরাট খণ্ডহর। ওটাই সেই হাভেলি। কালো পাথরের তৈরি বিশাল বাড়ি, চারিদিকে ভাঙা দেওয়াল, কিন্তু প্রধান দরজা সেগুন কাঠের বিশাল খোদাই করা দরজা, এখনো সম্পূর্ণ অক্ষত, আর তার উপরে ঝুলছে বড় বড় তালা। দরজা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ওয়াও চিন্তামণি, এটা তো আর্কিটেকচারের একটা মাস্টারপিস। চল চল চল, ভিতরে যাই চল। চিন্তামণি হঠাৎ আমার হাত চেপে ধরল। না। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকালাম। কেন, কি হয়েছে? আমরা ভিতরে যেতে পারবো না কেন? চিন্তামণি এক পা পিছিয়ে গেল। মাধব, ফিরে চল, এখানে দাঁড়িয়েও থাকা নিষেধ। আমি তার কথা শুনিনি, কারণ আমি একজন আর্কিটেক্ট, আর আমার চোখে ওই বাড়িটা ছিল যেন একটা গুপ্তধন। আমি পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠতে লাগলাম, আর নিচে চিন্তামণি চিৎকার করে উঠল, মাধব, পাগলামি করিস না। ওটা দেবতাদের জায়গা নয়, ওটা আমাদের পূর্বপুরুষেরা শাস্তি দিত সেই স্থান। আমি হেসে বললাম, আরে তুই তো কত ভয় পোকা, তোরই তো পূর্বপুরুষ, আমাকে ভূত হয়ে খেয়ে তো নেবে না, তাই না? আমি বাড়িটার দরজার সামনে গিয়ে দাঁড়ালাম। কাছে থেকে জায়গাটা আরও ভয়ানক লাগছিল। দরজার গায়ে তাজা সিঁদুর আর হলুদের দাগ, মানে এখনও কেউ এখানে আসে। আমি হাত বাড়িয়ে দরজার কাঠ ছুঁয়েছি, বরফের মতন ঠান্ডা। মজা করতে করতে ঝুলে থাকা লোহার চেনটা খটখট করে নাড়লাম। শব্দটা সারা নির্জন অন্ধকারে এমনভাবে প্রতিধ্বনিত হলো যেন কেউ বিস্ফোরণ ঘটালো। নিচে দূরে দাঁড়ানো চিন্তামণি মাথায় হাত দিয়ে বসে পড়ল। তুই তুই কি করলি মাধব? আমি হেসেই বললাম, দেখ, কিছুই হলো না, কোনো ভূতটুত আসছেও না। চিন্তামণি আতঙ্কে আমাকে হাত দিয়ে ইশারা করলো। তৎক্ষণাৎ নেমে আয়, এখনই এখান থেকে চলো। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে নামবে, তাই আমি আর কিছু বললাম না, নেমে এলাম। প্রায় 20 মিনিটে আমরা বাড়ি ফিরে গেলাম। রাতে খাওয়ার সময় দেখলাম চিন্তামণি অস্বাভাবিক চুপ। বাড়ির লোকেরাও বারবার আমার দিকে অদ্ভুত চোখে তাকাচ্ছিল। রাত প্রায় 12টার সময় হবে। আমাদের অতিথি ঘরে শোয়ানো হয়েছিল। চিন্তামণি গভীর ঘুমে, কিন্তু আমি ঘুমোতে পারছিলাম না। বারবার এপাশ ওপাশ করছিলাম। হঠাৎ মনে হলো ঘরের তাপমাত্রা একেবারে কমে গেছে। আমি চাদর মাথা পর্যন্ত টেনে নিলাম। ঠিক তখনই ঠক ঠক একই শব্দ, যে শব্দটা ওই বাড়ির দরজায় চেন নাড়ানোর পর শুনেছিলাম। কিন্তু এবার শব্দটা বাইরে থেকে নয়, আমাদের ঘরের দরজায়। কেউ মাঝরাতে দরজায় নক করছে। আমি উঠে বসলাম। চিন্তামণি তখনও গাঢ় ঘুমে। চিন্তামণি, এই এই চিন্তামণি। ডেকেও কোনো লাভ হলো না। আমি ধীরে ধীরে দরজার দিকে এগোলাম। কে কে? কোনো উত্তরও নেই। আবার কিছুক্ষণ পর সেই শব্দ, ঠক ঠক। আমি ভাবলাম হয়তো চিন্তামণির মা জল দিতে বা আমাদের দেখতে এসেছেন। আমি কাপা হাতে কপাট খুললাম, কিন্তু বাইরে দেখি কেউ নেই, কেউ নেই। দীর্ঘ অন্ধকার করিডোর, পুরোপুরি ফাঁকা। আমি দরজা বন্ধ করতে যাচ্ছিলাম, ঠিক তখনই নজর পড়ল দরজার গোড়ায়।
মাটির উপর লাল কাদামাটির ভেজা পায়ের ছাপ। সেই ছাপ অন্ধকার করিডোর থেকে এসেছে এবং আমার ঘরের দরজার সামনে এসে ভিতরে ঢুকেছে। মানে যেই নক করছিল সে ফিরে যায়নি, সে ঘরের ভিতরে ঢুকে পড়েছে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? দরজা তো বন্ধ ছিল। আমি ঘুরে তাকালাম, পায়ের ছাপ ঘরের ভিতর পর্যন্ত এসেছে, ঠিক আমাদের বিছানার পাশে অদৃশ্য হয়ে গেছে। আমার গলা শুকিয়ে কাঠ। ঘরের বাতাসে এক অদ্ভুত ভারী স্যাঁতসেঁতে গন্ধ। বৃষ্টির পর ভেজা মাটির গন্ধের সঙ্গে মিশে আছে কিছু পচা গন্ধ। চিন্তামণি, একটু গলা চাপা করে ডাকলাম, শব্দটাই বের হচ্ছিল না। হঠাৎ আমার ঠিক পিছনে কানের পাশে কেউ গভীর ঠান্ডা শ্বাস ফেলল। আমার কান অবশ হয়ে গেল। আমি ঝট করে খুললাম, দেখি কেউ নেই। ঠিক তখনই আমার মুখে একটা পানির ফোঁটা পড়ল। আমি চোখ তুলে ছাদের দিকে তাকালাম। ছাদ পুরো শুকনো। হাতের দিকে নজর দিতেই আমার শরীর কেঁপে উঠল। ফোঁটাটা লাল, সেটা জল নয়, সেটা রক্ত। আমি ছুটে গিয়ে চিন্তামণিকে ঝাঁকিয়ে তুললাম। চিন্তামণি ওঠ, ঘরে কেউ আছে, ঘরে কেউ আছে, চিন্তামণি ওঠ। সে হড়বড়িয়ে উঠে বসল। কি হয়েছে? তুই জেগে আছিস কেন? আমি কাঁপা কাঁপা আঙ্গুল মাটির দিকে দেখালাম। ওই দেখ, পায়ের ছাপ, আর এটা এটা কি রক্ত? চিন্তামণি সেই দিক দেখে তার চোখ ছানা বড়া। পায়ের ছাপ তখনও ভিজে ভিজে। তার ঘুমন্ত মুখ এক মুহূর্তে দুধে আলতা সাদা হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুই তুই দরজা খুলেছিলিস তাই না? হ্যাঁ, নক হয়েছিল, ভেবেছিলাম আন্টি হয়, তাই দরজা খুলেছিলাম। চিন্তামণি নিজের কপালে হাত মারল। মাধব, তুই তাকে ডেকে এনেছিস? আমি বলেছিলাম না এখানে নিয়ম আছে? আমি কিছুই বুঝলাম না। রাত তখন গভীর আর আমাদের ঘুম উধাও। চিন্তামণি তার বাবাকে ডাকল। সব শুনে বাড়ির সবাই আতঙ্কে জমে গেল। চিন্তামণির মা পায়ের ছাপ দেখে কেঁদে ফেললেন। সঙ্গে সঙ্গে ঠাকুর ঘর থেকে আগুনের ছাই এনে ঘর জুড়ে ছড়ালেন। দরজায় সুতোর বাঁধন দিলেন। ঘরের পরিবেশ যেন শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে গেল। চিন্তামণির বাবা আমাকে বারান্দায় নিয়ে গেলেন। রাগে চোখ লাল, কিন্তু নিজেকে সামলে তিনি বললেন, বাবা, আজ পর্যন্ত এই গ্রামের কেউ ওই বাড়ির দরজায় হাত দেয়নি। জানো কেন তাকে বাড়ি বলা হয় না? আমি তখন ঠান্ডা ঘামে ভিজে স্তব্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম। কিছু বলার সাহস ছিল না। চিন্তামণির বাবা দূরে চলে যাওয়া সেই রাস্তার দিকে তাকিয়ে চোখ ধীরে ধীরে পাহাড়ের চূড়ায় তুললেন। তিনি বললেন, এলাকার লোকজন ওটাকে মরঘাট বলে। ওটা কোনো মানুষের থাকার জায়গা না, কখনোই ছিলও না। আজ থেকে 30 থেকে 40 বছর আগে আমাদের পূর্বপুরুষেরা সেখানে বিচার করত। যেই অপরাধী হতো বা যাদের গুরুতর ভুল হতো সবাইকে ওই হাভেলিতে নিয়ে যাওয়া হতো, আর যাকে সেখানে পাঠানো হতো সে আর কোনো দিন বেঁচে ফিরত না। তার কথা শুনে আমার শরীর কাঁটা দিয়ে উঠল। চিন্তামণির বাবা আবার বলতে শুরু করলেন, ওই হাভেলির ভিতরে একটা কুয়ো আছে। শোনা যায় সেই সময় অপরাধীদের মাথা কেটে ওই কুয়োর ভেতরে ফেলে দেওয়া হতো। আসলে ওটা ছিল একেবারে কসাইখানা, আর দরজায় কড়া নাড়ার মানে জল্লাদকে ডেকে আনা। পুরনো দিনে যখন শাস্তির সময় হতো তখন 3 বার দরজায় নখ দেওয়া হতো। দরজা খোলার সঙ্গে সঙ্গে অপরাধীকে ভিতরে ঠেলে ঢুকিয়ে দেওয়া হতো। তার কথা শুনে আমার নিঃশ্বাস যেন আটকে গেল। কারণ গতকাল আমি মজায় মজায় ঠিক 3 বার দরজায় কড়া নাড়ছিলাম। আমি কপালের ঘাম মুছে বললাম, আঙ্কেল, এখন আমি কি করব? অজান্তে আমার খুব বড় ভুল হয়ে গেছে। চিন্তামণির বাবা গম্ভীর হয়ে বললেন,
তোকে এখনই গ্রাম ছাড়তে হবে। যদি দ্রুত পারিস গ্রাম ছাড়, এখানে থাকলে সেই জল্লাদ তোকেও নিয়ে যাবে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। চিন্তামণি গাড়ি বের করলো। আমি তাড়াহুড়ো করে ব্যাগ গোছালাম। হাত তখনও কাঁপছিল। রাতের মধ্যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। উপরে গোল চাঁদ, চারিপাশে সাদা ধূসর আলো, কিন্তু সেই আলো নিচে পৌঁছাতে পারছিল না। ঘন জঙ্গল যেন সব আলো আটকে ছিল। তবুও একটু নিরাপদ লাগছিল। মনে হচ্ছিল আর কিছুক্ষণেই এখান থেকে বেরিয়ে যাব। আমি পাশের ডায়েরি বের করে কিছু লিখছিলাম। চিন্তামণি তখন গাড়ি চালাচ্ছিল। আমরা এগোচ্ছিলাম সেই নদীর সেতুর দিকে, যেখানে গতকাল গাড়ি থামিয়ে আমরা পাহাড়কে প্রণাম করেছিলাম। আমি লিখতে লিখতে বললাম, চিন্তামণি, গতি বাড়া, এখান থেকে বের কর আমাকে। চিন্তামণি চুপ, পুরো মন রাস্তার দিকে। গাড়ি গ্রামের সরু পথে এগোচ্ছে। দুই পাশে নারিকেল আর সুপারির বাগান। সব ঠিকই চলছিল, কিন্তু 15 মিনিট পরও সেতুটি দেখা গেল না। আমি চিন্তামণির মুখের দিকে তাকালাম। তার কপালেও ঘাম স্পষ্ট বোঝা যাচ্ছিল। সেও একাই ভয় পাচ্ছে নিজে নিজে। সে চারপাশে তাকিয়ে বলল, বুঝতে পারছি না রে, রাস্তা তো এটাই, সোজা পথ, খুব বেশি বাঁকেও না। আমরা ঘুরে ফিরে আবার একই জায়গাতে কিভাবে আসতে পারি? তাও আমরা এগোতে লাগলাম। চিন্তামণি যতটা পারে গতি বাড়ালো। 20-30 মিনিট। হঠাৎ চিন্তামণি জোরে ব্রেক চাপল। ধুলো উড়ে চারিদিকে ছড়িয়ে গেল। ধুলো কমতেই আমরা সামনে তাকালাম। দেখি রাস্তা বন্ধ, কিন্তু রাস্তা শেষ হয়নি। হঠাৎ দেখি আমাদের সামনে পাহাড়ের একটা ঢাল, আর সেই পাহাড়ের উপর কালো ভয়ঙ্কর সেই হাভেলি, যাকে গ্রামের লোকেরা মরঘাট বলে। আমরা ঘুরে ঘুরে আবার ঠিক সেই জায়গায় ফিরে এসেছি। না, এটা অসম্ভব, আমরা তো ইউটার্ন নিয়েছি। চিন্তামণির মুখ থেকে তখন ঘাম টপ টপ করে পড়ছে। ও আমাদের যেতে দিচ্ছে না মাধব, সে তোমাকে যেতে দিচ্ছে না। ঠিক তখনই ধাম করে একটা আওয়াজ হলো। গাড়ির ছাদে কোনো ভারী জিনিস লাফ মেরে উঠেছে। সাসপেনশন দেবে গেল, যেন গাড়ি মাটির মধ্যে ঢুকে যাচ্ছে। আমরা দুজন একসঙ্গে চিৎকার করলাম। চিন্তামণি চেঁচিয়ে উঠল, দরজা লক কর তাড়াতাড়ি। কিন্তু তার আগেই আমার পাশের লকের বোতাম নিচে থেকেই উপরে উঠে গেল। তারপর আমার জানলার কাছে বাইরে থেকে জোরে লাল মাটিতে মাখা একটা হাত চেপে ধরল। সঙ্গে সঙ্গে কাছে ফাটল ধরতে লাগলো, আর হাভেলির দিক থেকে একটি ভয়ঙ্কর শব্দ, যেন শত শত লোক একসঙ্গে শোক পালন করছে, গভীর হাহাকার ভরা। চিন্তামণি রিভার্স দিল, কিন্তু ঠিক তখনই হঠাৎ ইঞ্জিন বন্ধ। চালু কর চিন্তামণি, চালু কর, কিছু কর। আমি চেঁচিয়ে উঠলাম। সে বারবার চাবি ঘুরাচ্ছে। ইঞ্জিন শুধু ঘর ঘর করছে। জ্বালানি লাল দাগ ছুঁয়ে গেছে। এবং তখনই আমার চোখ গেল সামনে। হাভেলির বিশাল দরজা ধীরে ধীরে খুলছে। এক গভীর অন্ধকার ভেতর থেকে বাইরে উকি দিচ্ছে। সেই অন্ধকার থেকে একটা লম্বা ছায়া বেরিয়ে এলো। চাঁদের আলোয় দাঁড়াতেই আমরা দেখলাম তার কোমরের নিচে শুধু একটা ধুতি, শরীর লাল রঙে মাখামাখি, হাতে পুরনো মরিচে ধরা খোলা তরোয়াল, আর সবচেয়ে ভয়ের, তার মাথায় নেই। বলতে হয় না, ওই ছিল জল্লাদ। সে ধীরে ধীরে পাহাড় বেয়ে নামছে সোজা আমাদের গাড়ির দিকে। আর গাড়ির ছাদে যে জিনিসটা ছিল তা এখন নখ দিয়ে ছাদ খোঁচাতে লাগলো, যেন কেউ লোহার পাত ছিঁড়ে ফেলছে। চিন্তামণি গাড়ি চালু করতে করতে কাঁদতে লাগলো, হাত পা কাঁপছে। সে স্টিয়ারিং পেটাতে পেটাতে চিৎকার করছে, মাধব, মাধব, তারা এসে গেছে, তারা তোকে নিতে এসেছে মাধব। আমি চিন্তামণির হাত শক্ত করে ধরে তাকে গাড়ি স্টার্ট করতে দিলাম। ভাগ চিন্তামণি, গাড়ি ছাড়ো, এখান থেকে দৌড়ে পালাও। আমরা দুজন একসাথে দরজা খুলে গাড়ি থেকে লাফিয়ে বেরিয়ে গেলাম, আর সোজা
আখের খেতে ঢুকে পড়লাম। পাগলের মতো দৌড়াতে লাগলাম। আখের পাতাগুলো ব্লেডের মতো আমাদের মুখ আর হাত কেটে দিচ্ছিল। দৌড়াতে দৌড়াতে আমাদের কাপড় ছিঁড়ে যাচ্ছিল। দৌড়াতে দৌড়াতে হঠাৎ মনে হলো আমার ঠিক পিছনে কারো ভারী পায়ের শব্দ, আর তার সাথেই ভয়ানক টোকা দেওয়ার শব্দ। আগে যেটা হাভেলির দরজায় হচ্ছিল, এখন সেটা যেন হাওয়ার ভিতর থেকে আমার পিছনেই বাজছিল। আমি প্রায় ক্লান্ত হয়ে পড়েছিলাম। উঁচু নিচু ভেজা মাটি পা বারবার ধসে যাচ্ছিল। কিছু দূর গিয়ে হাঁপাতে হাঁপাতে থামলাম। সামনে একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর দেখতে পেলাম। ভাবলাম ওখানেই লুকিয়ে যাই। আমি দৌড়ে ঘরের ভেতর ঢুকে দরজা বন্ধ করলাম। দেখলাম ছাদের ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকেছে। কোণাগুলো অন্ধকার, যেন অন্ধকার নিজে ভয়ে কোণায় গুটিয়ে আছে। আমি একটা কোণায় গা সিটিয়ে বসে পড়লাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিলাম। ধীরে ধীরে সব শব্দ কমে এলো। মনে হলো বেঁচে গেছি। আমি খাম মুছলাম, নিজেকে বোঝাচ্ছিলাম এখন আর ভয়ের কিচ্ছু নেই। ঠিক তখনই ঘরের অন্য কোণ থেকে একটি আওয়াজ এলো। অপরাধীরা যেতে না, নিজের ভুলের শাস্তি তাদের পেতেই হবে। আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, কিন্তু হঠাৎ অনুভব করলাম ও কোনায় চিন্তামণি দাঁড়িয়ে আছে। ওরই কণ্ঠস্বর। আমি অন্ধকার থেকে একটু বের হলাম। বেরোতেই মনে হলো চাঁদের আলো আরও উজ্জ্বল হয়ে উঠেছে, যেন চারিদিকে দিনের আলো। চিন্তামণি ও আলো এসে দাঁড়ালো। আমি অবাক হয়ে বললাম, চিন্তামণি, তুই তুই এখানে? কিন্তু তখন আমি ভালো করে ওকে দেখলাম। এটা আমার সঙ্গে দাঁড়ানো চিন্তামণি নয়। তার মুখ উল্টো, মাথাটা পিছনে ঘুরে আছে, পিঠ আমার দিকে, কিন্তু মুখটা উল্টো হয়ে আমাকে দেখছে। তার চোখ দুটো পুরো সাদা, চাঁদের মতো। মুখ থেকে রক্ত মাখা লালা পড়ছে। সে বিকৃত হাসি দিয়ে বলল, তুই দরজা ঠক ঠক করেছিলি, দরজা খুলে গেছে। এবার শাস্তির সময়। মরঘাট মরঘাট তোকে নিতে এসেছে। ঠিক তখনই কেউ কুঁড়ে ঘরের দরজায় প্রচণ্ড জোরে আঘাত করতে লাগলো। শব্দে মনে হলো দরজায় নয়, যেন আমার বুকে হাতুড়ি মারা হচ্ছে। ভিতরে সেই উল্টা চিন্তামণি জায়গায় দাঁড়িয়ে দুলছে। তার ভাঙা গলা থেকে ভয়ঙ্কর ঘড়ঘড়ে হাসি বের হচ্ছে। ফয়সলা হয়ে গেছে, জল্লাদ এসে গেছে। পরক্ষণই দরজা লাথি মেরে ভেঙে ফেলা হলো। দরজার কাঠ চারিদিকে ছিটকে গেল। দরজার ফ্রেমে এখন সে দাঁড়িয়ে। জল্লাদ 7 ফুট লম্বা, বিশাল কালো শরীর, তেল আর সিঁদুরে চকচক করছে। কিন্তু তার গলা থেকে উপরটা নেই, শুধু কাটা মাংস আর জমাট কালো রক্ত। তার ডান হাতে জং ধরা বিশাল ভারী তলোয়ার। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু ভয়ে গলা শুকিয়ে গেল। উল্টো মুখওয়ালা চিন্তামণি হঠাৎ হাঁটু গেড়ে জল্লাদের সামনে নত হলো। জল্লাদ এক পা এগিয়ে রাখল। মাটিতে কম্পন অনুভব করলাম। সেই ধাক্কায় আমার হুঁশ ফিরে এলো। আমি বাঁচার চেষ্টা করলাম। ঠিক পেছনের কুঁড়ে ঘরের দেয়াল কাদা গোবর দিয়ে তৈরি, পুরনো বৃষ্টিতে নরম। আমি কাদা ঠেকিয়ে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিলাম। দেয়াল ভেঙে পড়ে গেল। আমি গড়িয়ে পড়লাম আখের খেতে। হাঁটু হাত চিড়ে গেল, রক্ত বের হলো, কিন্তু আমি থামিনি। আমি প্রাণপণে দৌড়াতে লাগলাম। আখের ব্লেডের মতো পাতাগুলো মুখ হাত সব কেটে দিচ্ছিল। ঠোঁটে নিজের রক্তের স্বাদ পাচ্ছিলাম, কিন্তু তবুও দৌড়াচ্ছিলাম। পেছন থেকে ভয়ঙ্কর একটা চিৎকার এলো, চিন্তামণির চিৎকার। হয়তো জল্লাদ। ভাবতেই গা শিউরে উঠল। রাস্তা রাস্তা কোথায়? আমি হাবুডুবু খেয়ে খুঁজছিলাম,
ঠিক তখনই দূরে আঁখের ফাঁক দিয়ে আমাদের গাড়ির হেডলাইটের আলো দেখতে পেলাম। আমি উৎসাহে দৌড়ে গেলাম। রাস্তায় বেরিয়ে দেখি গাড়ি দাঁড়ানো, ইঞ্জিন বন্ধ, কিন্তু হেডলাইট চলছে। আমি ড্রাইভারের দিকে দৌড়ে গেলাম। চিন্তামণি, চিন্তামণি, দরজা খোল। কাঁচ দিয়ে উকি দিলাম। চিন্তামণি ড্রাইভারের সিটে মাথায় স্টিয়ারিং ঠেকিয়ে বসে আছে। চিন্তামণি! আমি জানলায় ধাক্কা দিতে লাগলাম। ধীরে, খুব ধীরে সে মাথা তুলল। আমার শ্বাস গলায় আটকে গেল। তার মুখ পুরো ফ্ল্যাট, নেই চোখ, নেই নাক, নেই মুখ, যেন কারো সুই সুতোয় তার মুখটা সেলাই করে দেওয়া হয়েছে, অথবা কেউ তার মুখটাই মুছে দিয়েছে। আর তার হাতের স্টিয়ারিং নয়, তার নিজের কাটা মাথা, যেটা তার কোলে রাখা। হঠাৎ সেই মাথার চোখ দুটো খুলে গেল। ভাগ মাধব, ভাগ। আমি চমকে পিছলে পড়ে কাঁচা রাস্তার উপর গড়িয়ে পড়লাম। এটা চিন্তামণি ছিল না, এটা গাড়িও ছিল না, সবই ছিল সেই মরঘাটের ছলনা। ঠিক তখনই গাড়ির হেডলাইট হঠাৎ নিভে গেল। এক মুহূর্তে চারিদিক যেন অন্ধকারে ঢেকে গেল। চাঁদের আলো হঠাৎ নিভে এলো, আর সেই অন্ধকারের ভেতর চারিদিক থেকে আমার কানে ভেসে আসতে লাগলো ঘুঙুরের শব্দ। কিন্তু সেগুলো কোনো নর্তকীর ঘুঙুর নয়, ওগুলো ছিল লোহার শিকলের শব্দ, যেগুলো অপরাধীদের পায়ে বাঁধা হতো। আমার চারপাশের দৃশ্য সম্পূর্ণ বদলে গিয়েছিল। আমি আর আখের খেতে নেই, রাস্তাটাও উধাও, গাড়িটাও কোথাও নেই। তখনই আমি বুঝলাম আমি দাঁড়িয়ে আছি সেই হাভেলি, মানে সেই মরঘাটের ঠিক মাঝখানে। চারিদিকে উঁচু উঁচু কালো পাথরের দেয়াল, আর ঠিক সামনে সেই ভয়ঙ্কর কুয়ো, যে কুয়োর কথা চিন্তামণির বাবা আমাকে বলেছিলেন, যেখানে অপরাধীদের মাথা কেটে ফেলে দেওয়া হতো। সেই মুহূর্তে কুয়োর ভেতর থেকে অদ্ভুত এক সবুজ আলো বেরোচ্ছিল, আর সেই আলোয় দেয়ালের গায়ে শত শত ছায়া নড়ছিল। না, না, আমি ভেতরে কিভাবে চলে এলাম? আমি তো বাইরে ছিলাম। সব কিছু দেখে আমি কান্নায় ভেঙে পড়লাম। ক্লান্তিতে আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। ঠিক তখনই আমার পেছনের বিশাল মূল ফটকে যেন আমার ঢোকার পর বন্ধ হয়ে গিয়েছিল। বাইরে থেকে কেউ জোরে দরজায় ঢুকতে শুরু করলো, কিন্তু বাইরের দরজায় ঢুকছিল কোনো ভূত নয়, বাইরে থেকে আসছিল আমারই গলা। দেখো, কিছুই হয়নি, কোনো ভূত আসেনি। সেই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। এটা কি আমার গতকালের গলা, নাকি সময়ের কোনো ভয়ঙ্কর গোলমাল? গতকাল যখন আমি বাইরে দাঁড়িয়ে দরজার কড়া নাড়ছিলাম, তখন কি আসলে আমি নিজেই আমার মৃত্যুকে ডেকে আনছিলাম, যে মৃত্যু ভেতরে বসে আমার অপেক্ষা করছিল? এখন আমি ভেতরে, আর আমার অতীত বাইরে। আমি যখন দরজার দিকে তাকিয়েছিলাম, তখন খেয়ালই করিনি কখন যেন সেই মাথাহীন জল্লাদ আমার ঠিক পিছনে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে আমার দিকে এগোতে লাগলো। তার হাতে ধরা তলোয়ারটা সে পাথরের মাটির উপর ঘষতে লাগলো। পাথর থেকে চিঙ্গারি ছিটকে বেরোতে লাগলো। আমি শুধু তাকিয়ে দেখতে পারছিলাম। আমার পা যেন মাটিতে গেঁথে গিয়েছিল। আমি একটুকুও নড়তে পারছিলাম না। জল্লাদ তার বাঁ হাতটা উপরে তুলে আমার দিকে আঙুল তুলল, আর বাতাসের ভেতর ভেসে এলো এক ভারী গম্ভীর আওয়াজ। মুখ না থাকা সত্ত্বেও সেই আওয়াজ স্পষ্ট ছিল। 3টি কড়া আর সুদাসী। হঠাৎ কুয়োর ভেতর থেকে বেরিয়ে এলো কালো ধোঁয়ার মতো শত শত হাত। সেগুলো আমার পাশ রক্ত করে ধরে ফেলল, আর সবাই মিলে আমাকে টানতে লাগলো কুয়োর দিকে। আমি চিৎকার করছিলাম, হাত পা ছুড়ছিলাম, নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছিলাম, কাঁদতে কাঁদতে ক্ষমাও চাইছিলাম। কিন্তু তাদের শক্তি তখন অসীম। আমাকে টেনে নিয়ে যাওয়া হলো কুয়োর কিনারায়। আমি নিচে তাকালাম, নিচে কোনো জল নেই,
নিচে শুধু হাজার হাজার কাটা মাথা, আর সব মাথায় তাকিয়ে আছে আমার দিকে। তাদের মধ্যে পড়েছিল চিন্তামণির সদ্য কাটা মাথা। চিন্তামণির মাথা আমাকে দেখে হাসল। চলে এসো, আমরা তোমার জন্য অপেক্ষা করছি, চলে এসো। একটার পর একটা আওয়াজ চোখ হতে লাগলো। জল্লাদ তার তলোয়ারটা আকাশের দিকে তুলে ধরল। আমার চোখও উপরে উঠল। আমি আকাশের চাঁদটার দিকে তাকালাম। মনে হলো চাঁদের আলো ক্রমশ আরো তীব্র হয়ে উঠেছে, আরো আরো এতটাই তীব্র যে আমার চোখ সহ্য করতে পারছিল না। তারপর আমি আমার দুটো চোখ বন্ধ করে ফেললাম। পরদিনের খবরের কাগজে একটি সংবাদ ছাপা হয়। একদিন আগে মুম্বাই থেকে আসা দুই পর্যটক মাধব ও চিন্তামণি গত রাত থেকে নিখোঁজ। আজ সকালে গ্রাম থেকে একটু দূরে নদীর ধারে তাদের গাড়ি লাওয়ারিশ অবস্থায় পাওয়া গেছে। অনেক খোঁজাখুঁজির পর গ্রামের পুরনো ধ্বংসস্তূপের কাছে তাদের কিছু জিনিসও উদ্ধার হয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো হাভেলির সেই প্রধান দরজা, যেটা প্রায় 20-30 বছর ধরে মরচে পড়ে আটকে ছিল, যেটা খোলা অসম্ভব বলে সবাই জানতো, সেটা আজ খোলা অবস্থায় পাওয়া গেছে। পুলিশ ভেতরে গিয়েও তল্লাশি চালিয়েছে, কিন্তু ভেতরে কাউকে পাওয়া যায়নি। সব কিছু স্বাভাবিকই মনে হয়েছে। তবে গ্রামের লোকেরা বলে এখন অমাবস্যার রাতে হাভেলির ভেতর থেকে দুটো নতুন চিৎকার শোনা যায়, আর কখনো কখনো কোনো পথিক বন্ধ দরজার ভেতর থেকে ঠক ঠক করার শব্দ শোনে। নমস্কার বন্ধুরা, আমার নাম পরিতোষ আর আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি। বন্ধুরা, আজ আমরা একেবারে ভিন্ন ধরনের একটি গল্প শুনতে চলেছি। যে ব্যক্তি এই গল্পটি আমাদের পাঠিয়েছেন তিনি আসলে মা কালীর এক বড় উপাসক। তার সাধনা জীবনের প্রাথমিক দিনগুলোতে মা কালীর উপাসনা করতে গিয়ে তিনি যা কিছু অনুভব করেছিলেন, যে সমস্ত অভিজ্ঞতার মধ্য দিয়ে তিনি গিয়েছিলেন, আজ সেই সবই তিনি এই গল্পের মাধ্যমে আপনাদের মাঝে ভাগ করে নিতে চলেছেন। তাই আর সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক আজকের এই গল্প। সাধক সমাজে একটি কথা প্রায়ই বলা হয় এবং আমরাও আমাদের শিষ্যদের এই শিক্ষা দিয়ে থাকি। যারা দেবদর্শনের সাধনা করেন, যারা উগ্র সাধনা, শ্মশান সাধনা বা উপদেবতার সাধনায় প্রবৃত্ত হন, তারা যদি এই সাধনা শ্মশান বা নির্জন স্থানে করেন, তবে সেখানে ভয়ঙ্কর ও উগ্র দৃশ্য উপস্থিত হতে পারে। চোখের সামনে এমন সব অদ্ভুত দৃশ্য দেখা দেয় যা সাধকের মনে গভীর ভয় সৃষ্টি করে। কিন্তু সেই মুহূর্তে যদি কেউ ভয় পেয়ে পালিয়ে যায়, তাহলে সেই সাধকের অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একবার এমনই একটি ঘটনা ঘটেছিল। একজন সিদ্ধ পুরুষ তার বিশেষ সাধনার রক্ষার্থে আর একজন সহকারী সাধককে সঙ্গে নিয়েছিলেন। মধ্যরাত্রে সেই নির্জন প্রান্তরে হঠাৎ তাদের সামনে এক ভয়াবহ দৃশ্য উপস্থিত হয়। তারা দেখেন একটি উটের পিঠে বসে আছে এক পুরুষ, এক নারী ও একটি শিশু। উটটির সঙ্গে বাঁধা রয়েছে এক বিশাল কড়াই। পুরুষটি উট থেকে নেমে মাটিতে চুল্লি বানিয়ে তাতে আগুন জ্বালায়। তারপর কড়াই বসিয়ে নারীকে বলে, তুমি মাংস রান্না করো, আমি একটু ঘুরে আসি। নারীটি উটটিকে হত্যা করে, তার মাংস কড়াইয়ে ফেলে দেয়, কিন্তু তবুও কড়াই ভরে না। তারপর সেই নারী শিশুটিকে হত্যা করে, তাকেও কড়াইয়ে ফেলে দেয়। এমন সময় পুরুষটি ফিরে এসে বলে, এত কিছু দেওয়ার পরেও কড়াই এখনো ভরল না। নারী উত্তর দেয়, আমি উট আর শিশুকেও কেটে ফেলেছি, তবুও কড়াই ভরেনি। তখন সেই পুরুষ বলে, এই তো এখানে আরও দুজন বসে আছে না, ওদেরকেও কেটে কড়াইয়ে ফেলে দাও। এই কথা বলেই খড়গ হাতে সেই দুই সাধকের দিকে তেড়ে আসে।
যে সহকারী সাধকটি ছিল সেই এই দৃশ্য দেখে ভয়ে জ্ঞান হারিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। কিন্তু যিনি ছিলেন প্রধান সাধক, তিনি নিজের গুরুকে স্মরণ করেন, রক্ষামন্ত্র প্রয়োগ করেন এবং স্থিরভাবে একই জায়গায় বসে থাকেন। ফলস্বরূপ সেই ভয়ঙ্কর দৃশ্য মুহূর্তের মধ্যেই লুপ্ত হয়ে যায়, আর সেই সাধক নিজের ইষ্টদেবতার সিদ্ধিও লাভ করেন। নমস্কার শ্রোতারা, আমার নাম নিতিন কুমার। আমি মধ্যপ্রদেশের ছিন্দনওয়াড়ার বাসিন্দা। আমি মা কালীর একজন উপাসক। আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলবো, আমি খুব ছোট্ট বয়স থেকেই এই পথে আছি। এসবই দেবীর কৃপা, হয়তো আমার বাবা মায়ের পূর্বজন্মের কর্ম, সেটা ভগবানই জানেন। কিন্তু আমি বহু বছর ধরে এই সাধনা ক্ষেত্রে আছি। আমি তখন ক্লাস 4-এ পড়ি। নবরাত্রির অষ্টম তিথি। আমি সেদিন মায়ের সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। কালী মায়ের আরতির সময় হঠাৎ এক ব্যক্তির উপর দেবীর ভাব আসে। তাকে দেখে আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। হঠাৎ করে তিনি নাচতে নাচতে 200-250 মানুষের ভিড় ভেদ করে সোজা আমার সামনে এসে দাঁড়ান। আমার মাথায় হাত রেখে কিছু একটা ফু দিতে থাকেন। ভয়ে আমি একদম পাথরের মতো দাঁড়িয়ে যাই। মা তৎক্ষণাৎ আমাকে টেনে নিজের কাছে টেনে নেন আর নিজের আঁচলে ঢেকে ফেলেন। কী কারণে আমি জানি না, হঠাৎ আমার বুক ধড়ফড় করতে থাকে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, হাত পায়ে ঝিনঝিন ধরেছিল। আরতির পর মা আমাকে একজন পুরোহিতের কাছে নিয়ে যান। পুরো ঘটনা শুনে তিনি বলেন, ভয় পাবেন না মা, দেবী আপনার সন্তানকে আশীর্বাদ করেছেন। এই ঘটনাই ছিল প্রথম যেদিন আমি মা কালীর প্রতি এক অদ্ভুত টান অনুভব করেছিলাম। এরপর প্রায় 18 বছর আগে এক সাধুর কথায় আমি সাধনার পথে এগিয়ে যাই। আমি এমনিতেই পূজাপাঠ, আত্মা, মন্ত্রতন্ত্র বিষয়ে আগ্রহী ছিলাম। একদিন এক সাধু আমাদের বাড়িতে এলেন। মা তাকে অনুরোধ করেন আমার বিষয়টা একটু দেখতে, কারণ আমি বেশিরভাগ সময় একা থাকতাম, নিজের সঙ্গেই নিজেই কথা বলতাম, কখনো ঘুমের মধ্যে বিড়বিড় করতাম। অনেক সময় মাঝরাতে বাড়ি থেকে বেরিয়ে শ্মশানে গিয়ে বসে পড়তাম, কখনো আম গাছের নিচে গিয়ে বসে থাকতাম। বাড়ির লোকেরা আমাকে খুঁজে এনে ফিরিয়ে আনত, কিন্তু আমার কোনো হুঁশ থাকতো না আমি কখন কিভাবে সেখানে পৌঁছেছি। আমি সেখানে বসে চোখ বন্ধ করে কি করতাম সেটাও জানতাম না। মা ভেবেছিলেন হয়তো কোনো অশুভ আত্মা আমাকে আচ্ছন্ন করছে। সেই সাধু আমার পরীক্ষা করে মাকে বললেন, আম্মা, তোর ছেলে পূর্বজন্মের ভক্ত, এর ইষ্টদেবী হল কালী। এই ছেলে পুরনো যুগের এক সাধক। দেবী কালী সব সময় এর আশেপাশেই ঘোরে। স্বপ্নে যে কিশোরী এর সঙ্গে খেলে সে কালী মা নিজেই। দেবী একে নিজে বেছে নিয়েছে। ভয় পাওয়ার কিচ্ছু নেই, সব ঠিক হয়ে যাবে। তারপর তিনি আমাকে বাড়ি থেকে একটু দূরে একটি আম গাছের নিচে নিয়ে গিয়ে বসালেন। আমাকে জিজ্ঞেস করলেন, তুই তুই কি তাকে দেখতে চাস? তার সঙ্গে কথা বলতে চাস? আমি কিছু না বুঝেই হ্যাঁ বলে দিলাম। তখন এসব বিষয়ে আমার কোনো ধারণাই ছিল না। তিনি আমার কানে একটি সাবর মন্ত্র ফুঁকে দিলেন। তার গলা ছিল খুব ভারী ও গম্ভীর। তিনি বললেন, শনিবার রাতে একটি প্রদীপ জ্বালিয়ে নির্জনে যতটা পারিস এই মন্ত্র জপ করবি। আধা রাতে করবি এই সাধনা। শুরু করার আগে গণেশ শিবকে স্মরণ করবি। রক্ষার জন্য শিবের প্রার্থনা করবি। যেভাবে একটি শিশু মায়ের গর্ভ থেকে জন্মায় ঠিক সেভাবেই নির্বস্ত্র হয়ে জপ করবি। শরীরে কোনো সুতো বা কাপড় থাকবে না। একটি দীপক ও জলের পাত্র সাক্ষী রাখবি। সংকল্প নিবি, তামসিক জিনিস ত্যাগ করবি। দিনে ঘুমাবি না, রাতে হালকা খাবার খাবি আর একা ঘুমাবি।
কম কথা বলবি, সারাদিন দেবীকে ডাকবি, মায়ের ভজন করবি, সাধনার সময় যা কিছু অনুভব করবি কারো সঙ্গে ভাগ করবি না। ঠিক 40 দিন পর দেবী তোর সামনে প্রকট হবে। আমি 3 মাস পরে আবার এসে তোকে এখানেই পাব। ওর সব কথা শুনে অজান্তেই আমি সম্মতি জানালাম। এরপর আমি ঠিক সেইভাবেই করতে শুরু করলাম, যেভাবে তিনি আমাকে বলেছিলেন। শুক্রবার রাতে আমি নিজের ঘরে সব প্রস্তুতি করলাম। সবাই ঘুমিয়ে পড়ার পর আমি সাধনায় বসতাম। আমি নিজেই মাটি দিয়ে কালীমায়ের একটি প্রতিমা বানিয়েছিলাম। নিজের জমানো পকেট মানি দিয়ে সাধনার সমস্ত সামগ্রী কিনে এনেছিলাম। প্রতিদিন রাতে আমি মন্ত্র জপ করতাম। সত্যি বলতে কি, সেই সময় যমনিয়ম, প্রাণায়াম, মালা জপ, হোম, ভোগ, আসন, পূজাবিধি, সাধনার এইসব নিয়ম সম্পর্কে আমার বিন্দুমাত্র জ্ঞান ছিল না। তবুও প্রতি রাতে 10টার সময় স্নান সেরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে আমি জপে বসতাম। সাধু বলেছিলেন প্রায় রাত 2টো পর্যন্ত টানা 40 রাত মন্ত্র জপ করতে হবে, আর 41তম রাতে দেবী স্বয়ং আমার সামনে দর্শন দেবেন। কিন্তু আমার সঙ্গে সামনে যা ঘটতে চলেছে তার বিন্দুমাত্র আভাসও আমার ছিল না। ভূত প্রেত, দেবদেবী, তান্ত্রিক ক্রিয়া এসব আমি তখন পর্যন্ত শুধু সিনেমায় দেখেছি, কিন্তু চোখের সামনে বা বাস্তবে যেগুলো ঘটে সেই অভিজ্ঞতাকে শব্দে প্রকাশ করা অসম্ভব। এমন অভিজ্ঞতা না কথায় বোঝানো যায়, না কাউকে অনুভব করানো যায়। সেটা হয়তো মহাদেব ও মহাদেবীর ইচ্ছাই ছিল যে এত ভয়ঙ্কর দৃশ্য দেখেও আমি পাগল হয়ে যাইনি বা আমার প্রাণও নষ্ট হয়নি। এই সময় একদিন আমার মা হঠাৎ আমার পূজার জিনিসপত্র দেখে ফেললেন। আমি তখন জপের প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় তিনি আচমকাই আমার ঘরে ঢুকে পড়েন। ঘরে পূজার সামগ্রী দেখে তিনি রেগে গিয়ে আমাকে ধমক দিলেন, তুই এসব বাইরে কোথা থেকে শিখে এসেছিস? তন্ত্র মন্ত্র, আঘরি সাধনা এসব করলে তোর যদি কিছু হয়ে যায়, এখনই এসব বন্ধ কর, না হলে আমি তোর বাবাকে সব বলে দেব। আসলে তোর কি হয়েছে? আমি মাকে শান্ত করার চেষ্টা করলাম আর বললাম, মা, আমি কোনো ভুল কাজ করছি না, আমি শুধু দেবী মায়ের নাম জপ করছি। কিন্তু মা সঙ্গে সঙ্গে আমাকে থামিয়ে বললেন, তাহলে এসব কি? কিছু করতে হলে মায়ের পুজো কর। কালী দেবী খুব ভয়ঙ্কর, এসব চক্করে পড়ে মানুষ মারা পর্যন্ত যায়। আমি মায়ের কথা কেটে বললাম, তুমি কি আমাকে মেরে ফেলতে পারো? পারো না তো? তাহলে তিনি তো সবার মা, তিনি শুধু খারাপ আর নোংরা মানুষদেরই শাস্তি দেন। আর যদি তুমি বারবার আমাকে বাধা দাও, তাহলে আমি আমার মাতাকে নিয়ে জঙ্গলে চলে যাব এবং আর কোনো দিন ফিরে আসব না। একদিন নিজেই তিনি তোমায় জানাবেন যে আমি ভুল করছিলাম না। এই কথা শুনে মা মাথায় হাত দিয়ে ভয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। এরপর আমি সবাইকে স্পষ্ট করে বলে দিলাম, আমার ঘরে আর কেউ ঢুকবে না। এরপর একদিন এমন কিছু ঘটল, আমি তখন জব করতে করতে টানা 30 দিন পার করে ফেলেছি। প্রতিদিনের মতো স্বপ্নে সেই সুন্দরী কন্যাকে আমার সঙ্গে খেলতে দেখতাম। খেলার ছলে সে আমাকে বলতো, আমাকে তোর কাছে আসতে হবে, তোর কাছেই থাকতে হবে। এরপর আরও 5 দিন পেরোতেই বাস্তব অভিজ্ঞতা শুরু হয়ে গেল। 35তম রাতে জব শেষ করে আমি ঘুমোতে গেলাম। সবে ঘুম লেগেছে, হঠাৎ প্রথমে শুনতে পেলাম ঘুঙুরের শব্দ। ভয়ঙ্কর সেই শব্দের সঙ্গে সঙ্গে অনেক নারীর কান্নার আওয়াজ ভেসে এলো। সেটা ছিল বিলাপ, যন্ত্রণায় ভরা এক ক্রন্দন। মনে হচ্ছিল যেন অসংখ্য নারী আগুনে পুড়ছে, দহন যন্ত্রণায় ছটফট করছে। কারো চিৎকার,
কারো আবার বিকট হাসি। ঘরটা অন্ধকার ছিল, শুধু একটা ছোট্ট লাল রঙের বাল্ব জ্বলছিল। এই শব্দে আমার ঘুম ভেঙে যায়। চোখ খুলে দেখি আমার বিছানার সামনে ঘরের ভেতর 50-এরও বেশি নারী। কারো শরীর পচে গেছে, কারো গন্ধ, কারো মাংস গলে ঝরছে। কেউ কোণের মতো সুন্দর সেজে বসে আছে, কেউ বুড়ি, কেউ লম্বা, কেউ রোগা, কেউ এমন যে শুধু অঙ্গ প্রত্যঙ্গ দেখা যাচ্ছে, কেউ ভীষণ কালো, আবার কেউ এত উজ্জ্বল যে তাকিয়ে থাকা যায় না। সবাই আমার বিছানার চারপাশে বসে আছে, আমার দিকেই তাকিয়ে। কেউ হাসছে, কেউ কাঁদছে। অনেকের চোখ জ্বলন্ত অঙ্গারের মতো লাল, তাদের শরীর থেকে রক্ত ঝরছে। কেউ যেন মাংসের মতো কিছু চিবোচ্ছে, কারো কোলে নবজাত শিশু। অনেকেই দেওয়ালে টিকটিকির মতো লেগে আছে, কিছু মাকড়সার মতো দেওয়াল বেয়ে চলাফেরা করছে, কিছু উল্টো হয়ে ছাদ থেকে ঝুলে আছে। শব্দ এত তীব্র ছিল যে আমার কান ব্যথা করতে লাগলো, মাথাও ধরল। ওরা কিছুক্ষণ দেখা যাচ্ছিল, তারপর আবার হঠাৎ অদৃশ্য হয়ে গেল। আমি হতভম্ব হয়ে কিছুক্ষণ শুধু তাকিয়েছিলাম। তারপর ধীরে ধীরে ওরা আমার বিছানার দিকে এগোতে লাগলো, আমার আরও কাছে আসতে লাগলো। আমি ভেঙে পড়লাম, একটা শিশুর মতো কাঁদতে শুরু করলাম। কম্বলের নিচে মাথা ঢেকে আমি মাকে ডাকতে লাগলাম, হে মা, আমি তো আপনাকেই ডাকছি, তাহলে এরা কারা? মা, আমাকে রক্ষা করুন। হঠাৎ সব শান্ত হয়ে গেল। কিছু মুহূর্তে সেই দৃশ্য এক বিভীষিকাময় দুঃস্বপ্নের চেয়েও ভয়ঙ্কর ছিল। কম্বল সরিয়ে দেখি আর কিচ্ছু নেই। সেই রাতে এক মুহূর্তেও আমি আর ঘুমাতে পারিনি। ভয় হচ্ছিল, ঘুমিয়ে পড়লে যদি সব আবার ফিরে আসে। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে পাশ ফিরতেও সাহস হচ্ছিল না। কোনো রকম করে সেই রাতটা কাটালাম। সেই সময় আমি জানতাম না এরা ছিল যক্ষিণী বা উপদেবী, যারা দেবীর চারপাশে সর্বদা অবস্থান করেন। কথায় আছে, যে সাধক এই ভয় সহ্য করতে পারে, শুধু সেই মহামায়া দেবীর আগমনে সৃষ্টি সেই প্রবল শক্তির পরিবেশ সহ্য করতে সক্ষম হয়। এই দিব্য শক্তির প্রভাবে অসংখ্য দেবতা, উপদেবতা, ভূত পিশাচ সেখানেই আকৃষ্ট হয়। কিন্তু সেই শক্তির প্রাবল্য ও ভয়ঙ্কর দৃশ্য দেখে অনেক মানুষই নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। একদিন আমি একটি সিনেমা দেখেছিলাম, যেখানে একজন মানুষ নিজের হাত কেটে রক্ত আগুনে উৎসর্গ করেছিল। সেই দৃশ্যটা আমার মনের মধ্যে গেঁথে যায়, আর ভেতরে ভেতরে মাকে দেখার লালসাও অতিরিক্ত বেড়ে উঠেছিল আমার। সেই রাতে জপ করার সাহস আমার ছিল না, তবুও আমি জপ করলাম। আমি নিজের হাত কেটে কয়েক ফোঁটা রক্ত মাকে অর্পণ করলাম আর বললাম, হে মা, আপনাকে আসতেই হবে, কিন্তু যারা গতরাতে এসেছিল তাদের যেন না পাঠান। আমি তাদের খুব ভয় পাই। আমি নিজের হাতে কর্পূর জ্বালিয়ে মায়ের আরতি করলাম। ব্যথা হচ্ছিল ঠিকই, কিন্তু মায়ের দর্শনের আকাঙ্ক্ষা সব ব্যথা আর ভয়কে কাটিয়ে দিয়েছিল। দিন যেতে যেতে আমি এমনভাবে মায়ের নামের মধ্যে ডুবে গেলাম, মনে হচ্ছিল আমি যেন কোনো বশীকরণে আবদ্ধ। রাতের জপ শেষে আমি ঘুমোতে গেলাম। সেই রাতে হঠাৎ ঘরে প্রবল বাতাস বইতে শুরু করলো। ঘুঙুরের আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। জানলার পর্দা, ছাদে ঝোলানো ঝাড়বাতি, উইন্ডশিল্ড সব দুলতে লাগলো। জানলার পাল্লা জোরে জোরে ধাক্কা খেতে লাগলো। ঘরের জিনিসপত্র এদিক ওদিক পড়ে যেতে লাগলো। সেই রাতে শুধু কারো বিকট হাসির শব্দ শোনা যাচ্ছিল। দেয়াল আর ছাদ বেয়ে কিছু একটা গড়িয়ে পড়ছিল, লাল রঙের, হয়তো রক্ত।
কখনো ঘরটা হিমশীতল, আবার কখনো অসহ্য গরম। হঠাৎ আমি শুনলাম একটি নারীর ভয়ঙ্কর হাসি। সে জোরে জোরে হাসতে হাসতে বলছিল, যা চাও আমাদের কাছে চেয়ে নে, এই সাধনা বন্ধ কর, না হলে তোকে আমরা ভাগ করে খেয়ে ফেলব। আমি কাঁদতে কাঁদতে বললাম, তোমরা কারা? তোমরা যাই হও, এখান থেকে চলে যাও। কিন্তু তার উত্তরে গলা ফাটানো গর্জনের মতো এক ভয়ঙ্কর হাসি ক্রমশ আরও জোরালো হয়ে উঠতে লাগল। আমি আবার নিজেকে কম্বলের ভেতর ঢেকে নিলাম। হঠাৎ অনুভব করলাম কেউ এসে আমার পাশেই শুয়ে পড়েছে। তার শরীরের ভারে খাটটা স্পষ্টভাবে দেবে যাচ্ছে। আমি ভেতরে ভেতরে কাঁপছিলাম। কোনো আওয়াজ করার সাহস হচ্ছিল না আর। কোনো আওয়াজ করার, কাউকে ডাকবার একটুকুও সাহস তখন আমার ছিল না। তারপর এক নারীর কণ্ঠ একদম কম্বলের খুব কাছ থেকে শোনা গেল, ঠিক আমার মুখের সামনে। সে আবার বলল, এই সব ছেড়ে দে, আমার কাছ থেকে যা চাইবি চেয়ে নে। কি চাই তোর, বল। ভয়ে কাঁপতে কাঁপতে আমি বললাম, আমার কিছুই চাই না, আমাকে ছেড়ে দাও, আমার কিছুই চাই না, আমাকে ছেড়ে দাও, এখান থেকে চলে যাও। ঠিক তখনই খাটের নিচ থেকে এক ভয়ঙ্কর গর্জন শুনতে পেলাম। মনে হলো খাটের নিচে কেউ আছে, যে বারবার খাটটাকে উপরের দিকে তুলতে চাইছে। আমি মনে মনে ভাবছিলাম কিভাবে উঠে এখান থেকে পালাবো, কিন্তু কেউ যেন আমাকে শক্ত করে আটকে রেখেছিল। বুকের উপর ভারী চাপ অনুভব হচ্ছিল, হাত পা শক্ত হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারলাম আমি নড়তেও পারছি না। ভয়ে কাঁপতে কাঁপতে কোনো মুহূর্তে আমি সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তা টেরই পাইনি। সকালে ঘুম ভাঙতেই সব কিছু একেবারে স্বাভাবিক মনে হলো। না কোথাও রক্ত, না ঘরে কোনো বিশৃঙ্খলা, কিন্তু আমার সাহস ততক্ষণে সম্পূর্ণ ভেঙে পড়েছিল। প্রতিদিন সকালে মা আমাকে বকতো, তুই রাতে খুব জোরে জোরে কাঁদিস, চিৎকার করিস, জয় মা তোমরা চলে যাও এখান থেকে, এইসব বলে অদ্ভুতভাবে চেঁচাস কেন রে, কি হয়েছে তোর? মা বহুবার আমার ঘরের পাশে এসে এইসব শুনতো, তবুও আমি মাকে কিচ্ছু বলিনি। মা আমার জন্য খুব চিন্তায় ছিল, কিন্তু আমি বাড়ির কাউকে বা ভাইদেরও কিচ্ছু বলতে পারিনি। আমি সব চুপচাপ সহ্য করছিলাম। কখনো কখনো রাগে আমি সেই সাধু বাবাকে মনে মনে গাল দিতাম। সে বলেছিল দেবীমা আসবেন, কিন্তু এখানে তো শুধু ভূত চুড়েলেই আমার পিছনে লেগেছে। তারপর কয়েক রাত আর কিচ্ছু ঘটেনি। রাতগুলো একেবারে সাধারণ ছিল, কিন্তু তবুও ভয়ের কারণে বারবার আমার ঘুম ভেঙে যেত। মনে হতো কেউ যেন পর্দার আড়ালে লুকিয়ে আছে, কেউ যেন খাটের নিচে দাঁড়িয়ে আছে, যে হঠাৎ বেরিয়ে এসে আমার সামনে হাজির হবে। দিন রাত সব সময় কারো নজরে থাকা অনুভূতি আমাকে তাড়া করে বেড়াতো। এই কারণেই চারপাশের সব কিছু আমার কাছে ভয়ঙ্কর মনে হচ্ছিল। ঘরে আমার আচরণ বদলে যাচ্ছিল। আমি কারোর সঙ্গে বেশি কথা বলতাম না, ঘরের বাইরেও বেরোতাম না। কিন্তু বাড়ির লোকেরা বারবার জিজ্ঞাসা করলেও আমার সঙ্গে যা ঘটছিল তা আমি কাউকে বলিনি। এই সব কিছু শুধু আমারই জানা ছিল। এইভাবে ৪১তম রাতটিও কেটে গেল, কিন্তু না কোনো অভিজ্ঞতা হলো, না কিছু ভয়ঙ্কর কিছু দেখা গেল। আমি মায়ের আগমনের জন্য হার, ফুল, আরতি সব প্রস্তুত করে রেখেছিলাম। সেই রাতে অনেকক্ষণ অপেক্ষা করলাম, কিন্তু কিছুই ঘটল না, কেউ এলো না। আমার মনে হতে লাগলো হয় সেই সাধু বাবা ভুল বলেছিলেন, নয়তো আমি নিজেই কোথাও কোনো ভুল করেছি। তবু পরের রাত অর্থাৎ ৪২তম রাতে আমি আবার জপে বসে পড়লাম। যেভাবে বন্ধ পড়েছিল সেভাবেই হোম হবন করলাম। সব শেষ করে আবার নিজের বিছানায় এসে শুয়ে পড়লাম।
চোখ বন্ধ করার কিছুক্ষণের মধ্যেই ঘরের এক কোণ থেকে আবার সেই ঘুঙুরের শব্দ ভেসে এলো। প্রথমে ভয়ে আমার ঘুম ভেঙে গেল, কিন্তু তারপরেই আমি বুঝতে পারলাম আজকের শব্দটা একটু আলাদা। এই শব্দে ছিল এক অদ্ভুত মাধুর্য। এই আওয়াজ মনকে শান্ত করছিল, চোখগুলো ভারী হয়ে আসছিল। আমি জানি না, আমি গভীর ঘুমেছিলাম। মনে হচ্ছিল কোনো নেশা আমাকে আচ্ছন্ন করছে। আমি দেখলাম ঘরের এক কোণে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। সে লাল রঙের পোশাক পরা, মাথায় ওড়না। তার বয়স হয়তো 12 থেকে 15 বছর। সে অসম্ভব সুন্দর, এক অদ্ভুত দীপ্তিতে উজ্জ্বল। বাতাস না থাকলেও তার চুল নিজে থেকেই দুলছিল। তার সৌন্দর্য এমন ছিল যে আমি ভাষায় তার বর্ণনা করতে পারি না। তার কোলে একটি ছোট্ট শিশু, কাপড়ে মোড়া। শিশুটি খুব মধুর কণ্ঠে কাঁদছিল। সেই কান্না ছিল এতটাই মন করা যে আমার ভেতরে তার প্রতি এক অজানা আকর্ষণ জন্মাচ্ছিল। আমি যেন তার মায়ায় ডুবে যাচ্ছিলাম। মেয়েটি আমাকে দেখে মুচকি হেসে উঠল, কিন্তু আমার মনে সন্দেহ জাগল। আমি প্রশ্ন করলাম, কে তুমি? আর ভেতরে এলে কিভাবে? আর এই শিশুটি কার? সে আমার পুজোর স্থানের দিকে আঙুল দেখিয়ে বলল, আমি ওইখান থেকে এসেছি। এ আমার বোন। সে তোমার কাছে আসতে চায়, তাই কাঁদছে। নাও, একে কোলে নাও। আমি বিছানায় উঠে বসলাম, কিন্তু তখনও ভয় পাচ্ছিলাম। আগের সব ভয়ঙ্কর অভিজ্ঞতা আমার মনে তাজা ছিল। আমি বললাম, না, আমার দরকার নেই। তুমি একে নিয়ে এখান থেকে চলে যাও। সে ধীরে মধুর কণ্ঠে আবার বলল, না, এখন আমি এখানেই থাকব। আমার বোনও এখানেই থাকবে। তুমি নিজেই আমাদের ডেকেছিলে, এখন তুমিই আমাকে ফিরে যেতে বলছো? এই কথা বলে সে জোরে জোরে হাসতে লাগল। আমি দেখলাম সে মেয়েটি ধীরে ধীরে স্বচ্ছ হয়ে মিলিয়ে গেল, কিন্তু তার কোলে থাকা শিশুটি মাটিতে পড়ে গেল আর আরও জোরে কাঁদতে লাগল। আমি বিছানার ধারে গিয়ে নিচে তাকাতে লাগলাম আর অবাক হয়ে গেলাম। আমি দেখলাম বিরাট বিরাট দুটি পা, একদম কালো কিন্তু অপূর্বভাবে সজ্জিত। পায়ে মহব্বর লাগানো, নূপুর আর বিছিয়া পড়া। আর মাথা তুলে তাকাতেই দেখলাম তার মাথা যেন ঘরের ছাদ ছাড়িয়ে গেছে। বরং মনে হচ্ছিল আমার ঘরের ছাদটাই উধাও হয়ে গেছে। আমি রাতের আকাশ, তারায় ভরা চাঁদহীন আকাশ দেখতে পাচ্ছিলাম। সে প্রায় 15 থেকে 20 ফুট লম্বা, দৃঢ় শক্তপোক্ত দেহ, কালো কিন্তু অলৌকিকভাবে দীপ্তিমান। তার চুল এড়ি পর্যন্ত লম্বা, কুঞ্চিত সাপের মতো দুলছে। কোমরে ঝুলছে কাটা মাংসের টুকরো, হাতের কাটা অংশ। শরীর জুড়ে অসংখ্য সাপ, গলায় ঝুলছে কাটা মুন্ডের মালা, যেখান থেকে রক্ত ঝরছে। এক হাতে এক বিশাল খড়গ, আরেক হাতে কাটা মাথা, লম্বা ধারালো নখ, বড় বড় লাল চোখ। জিভ গলা ছাড়িয়ে নিচে ঝুলে আছে। মুখ থেকে রক্তের সরু ধারা মাটিতে পড়ছে। মাথায় সোনালি মুকুট আর নাকে নথ। তার শরীর থেকে এমন এক তেজ বের হচ্ছিল যার আলোয় অন্ধকারেও আমি তাকে স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। এই তেজে চারপাশ আলোকিত হয়ে উঠেছিল। আমি সেই দিব্য শক্তি অনুভব করতে পারছিলাম। আমি যেন এক অদ্ভুত অবস্থার ভেতর ছিলাম। ভয় ছাড়াই কিছুক্ষণ সব কিছু দেখে যাচ্ছিলাম। হঠাৎ আবার অসংখ্য নারীর আর্তনাদ, বিলাপের চিৎকার ভেসে এলো। আমি একটু ঘাবড়ে গেলাম। আমার সেই অবস্থা ভেঙে গেল। আমি পেছনে সরে এলাম আর মুখ ঢেকে ফেললাম। মনে হলো
এটা হয়তো কোনো বিভ্রম। সত্যি বলতে কি, আমি আর ওই ভয়ঙ্কর দৃশ্য দেখতে চাইছিলাম না। ঠিক তখনই আমি শুনতে পেলাম এক গম্ভীর প্রতিধ্বনিত দিব্য কণ্ঠস্বর। সেই আওয়াজ কানে ঢুকে তরলের মতো গোটা দেহে ছড়িয়ে পড়ল, রোম রোম কাঁপিয়ে দিল। কিরে, আমাকে তুই চাইছিলি না? দেখ, এই রূপেই আমাকে গ্রহণ কর। সিংহীর বাচ্চা কি সিংহীকে ভয় পায়? কোনো সন্তান কি নিজের মায়ের রূপে ভয় পায়? আমার দিকে তাকিয়ে আমাকে গ্রহণ কর। আজ যদি আমি চলে যাই, তবে আর কোনো দিন ফিরে আসব না। এই কথা শুনে আমি হাউমাউ করে কেঁদে উঠলাম আর মাথা নাড়তে লাগলাম। হঠাৎ তিনি এক ভয়ঙ্কর গর্জন করলেন। সেই গর্জনে আগের সব শব্দ মিলিয়ে গেল। তার চুড়ির আওয়াজে আমি বুঝতে পারলাম তিনি খড়গ তুলেছেন। আমি নিজের নিয়তিকে মেনে নিলাম। ভাবলাম, যা হবে দেখা যাবে। হঠাৎ আমি মাথা তুললাম, চোখ খুললাম আর দেখলাম আমার বিছানার পাশেই আমার মা দাঁড়িয়ে আছেন। হঠাৎ তার মুখ অবিকল আমার মায়ের মতোই। তিনি অসম্ভব সুন্দর, লাল শাড়ি পরা, খোলা চুল, বড় টিপ, সম্পূর্ণ সাজে সজ্জিত। তিনি মুচকি হেসে আমার দিকে তাকিয়ে আছেন। আমি আবার মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। তিনি সেই একই কণ্ঠে বললেন, তুই যখন আমাকে গ্রহণ করেছিস তখন বল, তোর কি চাই? আমি ভাবলাম, সাধু বাবা তো এমন কিছুর কথা বলেননি। তাই আমি শুধু বললাম, আমার কিচ্ছু চাই না মা, শুধু আপনার সেবা করার সৌভাগ্য চাই। অজান্তে কোনো ভুল বা অপরাধ হলে আপনার পথনির্দেশ আর ক্ষমা চাই। আমার মনে আপনার প্রতি যেন সেই প্রেম থাকে, নিষ্কাম, অটল, নির্মল, যা দিনে দিনে বাড়তে থাকে। আমার মনে আপনাকে ছাড়া আর অন্য কারো চিন্তা যেন না আসে। আপনি আমার সঙ্গে থাকলেই আমার আর কোনো আকাঙ্ক্ষা নেই। আমার কথা শুনে তিনি জোরে হেসে উঠলেন, বললেন, এমন সময় মানুষ দুনিয়ায় সব কামনা চেয়ে নেয়, কিন্তু তুই কিছুই চাইছিস না। তবু তোর মনোরথ পূর্ণ হলো। যা তুই চাসনি তাও আমি তোকে দেব। কিছুদিনের মধ্যেই তোর এক পথপ্রদর্শক গুরু লাভ হবে। তোর পরিবারের সবাই আমার ভক্ত হয়ে উঠবে। তোকে তন্ত্রবিদ্যার জ্ঞান দেওয়া হবে। কিন্তু মনে রাখবি, এই পৃথিবীতে বহু কুদৃষ্টিসম্পন্ন মানুষ আছে, যারা সিদ্ধির লোভে মানুষের উপর অবিচার করে। শক্তিকে সঠিকভাবে ধারণ করা এবং তার সঠিক ব্যবহার করাই একজন সাধকের সবচেয়ে বড় দায়িত্ব। আমি মাতৃস্বরূপে তোকে রক্ষা ও লালন করব, কিন্তু আমার শক্তিকে তোকে নিজেকেই কুদৃষ্টি ও কুপথের মানুষের হাত থেকে সামলে রাখতে হবে। যেমন একজন পিতা তার কন্যাকে কুনজর ও খারাপ মানুষের হাত থেকে রক্ষা করে। মনে রাখবি, যদি তোর মা তোর উপর অভিমান করে, তবে আমিও অভিমান করি। যদি তুই তার অপমান করিস, তবে সেটাই আমার অপমান। যে ব্যক্তি জননীর সম্মান করে না, সে আমাকে কখনোই প্রাপ্ত হয় না। মাতার সেই মাধুর্য কণ্ঠস্বর আমি গভীরভাবে গ্রহণ করছিলাম, অপার আনন্দ অনুভব করছিলাম। আরও অনেক কথা তিনি বলেছিলেন, কিন্তু সেসব এখানে বলার অনুমতি আমার নেই। আমি দেখলাম সেই সমস্ত নারীরাও আবার ঘরে আবির্ভূত হলো এবং আগের মতোই শোরগোল করতে লাগলো। কিন্তু এবার আর আমার কোনো ভয় লাগছিল না। ধীরে ধীরে তারা সবাই মাতার মতোই লীন হয়ে গেল। আমি বিমুগ্ধ হয়ে সবটা দেখছিলাম, যেন আনন্দের অগাধ সমুদ্রে নিজেকে ডুবে দিচ্ছি। সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা অসম্ভব। মন, শরীর, চোখ সব কিছু এত শীতল ও শান্ত লাগছিল যে ভাষা খুঁজে পাই না। হঠাৎ এক তীব্র আলোর ঝলক উঠল, আর মুহূর্তেই সব কিছু এমন হয়ে গেল যেন কিছুই ঘটেনি। চারপাশের সমস্ত কোলাহল শান্ত হয়ে গেল। ঘরের আশেপাশে ঝিঝি পোকার শব্দ ভেসে আসছিল। মনে হলো যেন আমি কোনো
গভীর নেশা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছি। শরীরে প্রচণ্ড ক্লান্তি অনুভব হচ্ছিল। সেই অবস্থাতেও পাশ ফিরে আবার ঘুমিয়ে পড়লাম। ভোর প্রায় 4টের সময় ঘুম ভাঙল। নিজেই নিজেকে বললাম, আরে নির্বোধ, রাতে কি দেখলি? আমি হঠাৎ ঘুমিয়ে পড়লাম কিভাবে? ঠিক করে তো আনন্দটুকু অনুভব করতে পারিনি। আমি উঠে সেই জায়গাটা চুম্বন করতে লাগলাম। হাত দিয়ে বারবার ছুঁয়ে মাথায় ঠেকালাম। তারপর যেখানে পুজোর সমস্ত আয়োজন করেছিলাম সেখানে গেলাম। প্রদীপ তখনও জ্বলছে। আমি হাত জোড় করে কাঁদতে লাগলাম। মায়ের সঙ্গে মিলনের সেই স্নেহময় অনুভূতি চোখ দিয়ে ঝরছিল আমার। আমি প্রতিমার দিকে তাকিয়ে বললাম, মা, এটা স্বপ্ন ছিল না, তুমি আমার কাছে এসেছিলে। আমি তোমাকে দেখেছি, তুমি সত্যিই আছো। দয়া করে আমাকে কোনো সংকেত দাও। ঠিক তখনই দেখলাম মায়ের প্রতিমা কেঁপে উঠছে। প্রদীপের শিখা হঠাৎ তীব্র হয়ে উঠল। ভয়ে প্রতিমা পড়ে যাবে মনে করে আমি দুহাতে ধরে ফেললাম। অনুভব করলাম প্রতিমাটি যেন গরম তাওয়ার মতো উত্তপ্ত। সঙ্গে সঙ্গে আমি দণ্ডবত হয়ে পড়লাম। ভাবলাম সব কিছু মা, বাবা, ভাইদের বলবো। কিন্তু সকালবেলা উঠেই দেখলাম মা রান্নাঘরে ক্ষীর বানাচ্ছেন। বাবা ধূপধুনো দিয়ে ঘর ভরিয়ে দিচ্ছেন। বাড়ির পরিবেশ এক আশ্চর্য শান্তিতে ভরপুর, যেন কোনো বিশেষ পুজো সম্পূর্ণ হয়েছে। মা বললেন, তুই আগে স্নান কর, তারপর পুজো কর। দেবী মাতার প্রতিমাটি ঘরের মন্দিরে নিয়ে এসে স্থাপন কর। তারপর ক্ষীরের ভোগ দে। তারপর আমি তোকে সব বলবো। আমি ঠিক তেমনটাই করলাম। তারপর মা বললেন, সেই রাতে দেবী কালী ছোট একটি কন্যার রূপে মা ও বাবার স্বপ্নে এসেছিলেন। এসে মায়ের কোলে বসে মাকেই মা বলে সম্বোধন করেছিলেন। বলেছিলেন, মা, তোর ছেলে কি ভুল পথে যাচ্ছে এই ভেবে তুই চিন্তায় পড়ে গেছিস? ভয় পাস না, তোর সন্তান আমার সঙ্গেই আছে। তাকে আমার সেবায় অনুমতি দে। তোর অনুমতি ছাড়া সে আমাকে পূর্ণরূপে পাবে না। আমি তোর ঘর আনন্দে ভরে দেব, রোগ, শত্রু, সংকট নাশ করব। কিন্তু তাকে বাধা দিস না, নইলে আমাকে চলে যেতে হবে। আমি মহা অষ্টমী থেকেই তোর ঘরে এসেছি, খুব ক্ষুধার্ত, অথচ কিছুই খেতে পেলাম না। মা তখন স্নেহ ভরে জিজ্ঞেস করেছিলেন, বাবা, তুই কি খেতে চাস? সে কন্যা হেসে বলেছিল, আমার ক্ষীর চাই। এই বলে জোরে জোরে হেসে উঠেছিল। এইটুকু বলেই আমার মা ভয় পেয়ে ঘুম থেকে উঠে দেখেন বাবা তার পাশেই জেগে বসে আছেন। বাবা তখন জানান তিনি দুটি স্বপ্ন দেখেছেন। এক স্বপ্নে লাল পোশাক পরা এক কন্যা এসেছিল, যার কোলে ছিল এক ছোট্ট শিশু। সে বলেছিল, ওঠো বাবা, আমরা এসে গেছি। আমার বোন কাঁদছে, ভেতরে যেতে চায়, আমাদের ঢুকতে দাও। এরপর বাবা স্বপ্নের ভয়ঙ্কর রূপে দেবী কালীর আবির্ভাব দেখেন। দীর্ঘ বিকরাল রূপে ছুটে আসছেন, কিন্তু কাছে আসতেই তিনি এক সুন্দর ছোট কন্যায় পরিণত হন। কোলে তুলে নেওয়ার জন্য জেদ করেন। তার হাতে ছিল খেলনার সিংহ। বাবা জিজ্ঞেস করেছিলেন, তুই কার মেয়ে? তোর নাম কি? কন্যাটি বলেছিল, আমি তোমারই মেয়ে বাবা। আমাকে ঘরে নিয়ে চলো, আমাকে খেলনা দাও, পুতুল দাও। এই বলতে বলতে সে হাত নাড়তে নাড়তে ইশারা করল। তখন আরও ৬-৭টি ছোট্ট কন্যা দৌড়ে এসে হাসতে হাসতে হাত ধরাধরি করে দাঁড়িয়ে পড়ল। তার মধ্যেই বাবার ঘুম ভেঙে যায়। দেখেন মা তখন স্বপ্নের ঘোরে বিড়বিড় করছেন। সবটাই ছিল মায়ের ইচ্ছা। তিনি আমার পরিবারকেও গ্রহণ করেছিলেন। আজ আমি, আমার পুরো পরিবার নিষ্কামভাবে তার সেবা করি। আমরা সুখে আছি। সত্য মনে হোক বা মিথ্যা, যার সঙ্গে এই অভিজ্ঞতা হয় সেই জানে অলৌকিক অভিজ্ঞতা কি। মহামায়া যা ইচ্ছা করেন তাই হয়। আজও প্রতিদিন রাতে আমিও আমার পরিবার, আমার শিষ্যগণ, আমরা সবাই তার উপস্থিতি অনুভব করি।
তার লীলার আনন্দ উপভোগ করি। বহু দুঃখী মানুষ এখানে আসে, মায়ের কৃপায় শান্তি নিয়ে ফিরে যায়। নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন বঙ্গ হরর স্টোরি ইউটিউব চ্যানেল এবং আজকের এই পডকাস্টের গল্প আরও ভয়াবহ হতে চলেছে, তাই আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনবেন। চলুন শুরু করছি আজকের নতুন পডকাস্টের গল্প। পিম্পলদরি ব্রাঞ্চের লোকটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিল, ফলে হেড অফিস থেকে কাউকে না কাউকে সেখানে যেতে হবেই। কিন্তু সেই বিপদ মাথায় নেবে কে? এই নিয়ে আমরা 4 জনেই দম বন্ধ করে বসেছিলাম। চাপরাসি সাহেব ঘরে ঢুকেছিল। আমরা জানতাম সে বেরোলে সোজা বলবে, সাহেব আপনাদের মধ্যে কাউকে ডাকছেন। আর সেই ডাক মানেই নিশ্চিত বিপদ। সত্যি কথা বলতে কি, আমাদের কেউই যেতে চায়নি। পিম্পলদরি একদম জনমানবহীন বিচ্ছিন্ন একটি গ্রাম। না বিদ্যুৎ, না পানি, না কোনো আত্মীয় পরিজন। ওখানে যাওয়া মানেই যেন বনবাসে যাওয়া। এমন সময় চাপরাসি বেরিয়ে এসে সোজা আমাদের দিকেই তাকিয়ে বলল, সুনার সাহেব আপনাকেই ডাকছেন। পিছন থেকে 3 জন হঠাৎ যেন কোনো ইংরেজি সিনেমার সিন নকল করল। 3 জনেই আঙ্গুল নিচে নামিয়ে ইটস ইউ ইশারা করল। আমি দুহাত লম্বা করে ভিতরে ঢুকে গেলাম। আর যা হওয়ার ছিল তাই হলো। 2টো বাস বদলে প্রচণ্ড রৌদ্রের মধ্যে আমি পিম্পলদরির বাস স্ট্যান্ডে নামলাম। মনে মনে নিজের ভাগ্যকে গালাগালি দিতে দিতে শেষ নেই। কে জানে এই জনশূন্য জায়গায় কতদিন আর কাটাতে হবে আমাকে। আগে যে লোকটা ছিল সে তো অসুখের অজুহাতে ছুটিটা এমনভাবে কাজে লাগালো যেন জীবনে আর কখনো সুযোগ পাবে না এখানে। বাসস্ট্যান্ড থেকে সোজা অফিসে গিয়ে 3 দিনের ঝুলে থাকা কাজগুলো শেষ করলাম। কাজের মাঝে এত ডুবে গিয়েছিলাম যে কিছু ভাবারই সুযোগ হয়নি। বিকেল 6:30টায় অফিস বন্ধ হতেই একটু হাঁপ ছেড়ে বাঁচলাম। চাপরাসির সঙ্গে কথা বলতে গিয়েই জানলাম আমার আগে যে লোকটা ছিল তাকে তার বাড়ির লোক নিয়ে গেছে। মানে এখন সমস্যা হলো আমি থাকবো কোথায়? খাবারের চিন্তা নেই, মেস দোকান ধাবায় চলে যাওয়া যাবে, কিন্তু থাকার জায়গা? এখানে তো হোটেল টোটেল কিছুই নেই, আর গ্রামের কাউকেও চিনি না। শেষে চাপরাসিকে জিজ্ঞেস করলাম, দাদা আমার থাকার কোনো জায়গা পাওয়া যাবে? চাপরাসি বলল, জায়গা তো আছে সাহেব, কিন্তু আপনার তো ভালো জায়গা লাগবে, তাই না? টয়লেট, বাথরুম। যদি নল না থাকে তাও চলবে, কিন্তু কুয়ো যেন থাকে। তারপর চাপরাসি বলল, তাহলে সাহেব যাদব উকিলের কাছে যান, তার কাছে কিছু ভালো হাভেলি আছে। আমি তাকে নিয়ে যাদব উকিলের বাড়ি গেলাম। যাদব উকিল আমার ধারণার একদম উল্টো মানুষ। বহু আগেই আইনজীবী পেশা ছেড়ে দিয়েছেন, তবুও গ্রামের সবাই তাকে উকিল সাহেব নামেই চেনেন। আমি সমস্যাটা খুলে বলতেই তিনি প্রশ্ন করলেন, কতদিন থাকতে হবে? ঠিক কিছু বলা যায় না, হয়তো 15 দিন, না হয় 2 মাসও লাগতে পারে। মানে ফ্যামিলি ট্যামিলি আনবে না তো? না না, সে চিন্তা করিনি এখনো। তিনি বললেন, 1-2 মাসের জন্য জায়গা দিতে পারি, কিন্তু সেটি একা মানুষের থাকার মতোই। আমি জিজ্ঞেস করলাম, কেন, আশেপাশে বস্তি টস্তি নেই? তিনি হেসে বললেন, আশেপাশে বস্তি নেই বলেই সমস্যা। জায়গাটা একটু একাকী, তবে সুবিধা সব আছে। বরং আমি বলবো ওটাই গ্রামের সবচেয়ে ভালো জায়গা। আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, তাহলে ওটা বন্ধ কেন? কেউ থাকে না কেন? তিনি বললেন, সবাইকে জায়গা দিই না, আর গ্রামের নতুন লোক আসে বা কজন, খুব বেশি দরকারও পড়ে না। আমি খুব ভাবলাম না, হ্যাঁ বলে দিলাম। তিনি ভাড়াটা বললেন 15 টাকা। গ্রামে যেখানে 8 টাকায় রুম পাওয়া যায় তার তুলনায় একটু বেশি, তবে অফিসের চাপে পড়ে আমাকে সেটা মেনে নিতেই হলো। যাদব উকিল নিজেই সঙ্গে বেরিয়ে পড়লেন। জিজ্ঞেস করলেন, লালটেন আছে? না, কাল কিনে নেব। তাহলে আপাতত আমারটা নিয়ে যান। অফিস থেকে আমার ব্যাগ নিয়ে আমরা গ্রাম ছাড়লাম। গ্রামের শেষ মাথায় পড়ে থাকা এক বিশাল পাথরের কামানির দরজা পেরিয়ে আরও হাঁটলাম। প্রায় 1 কোষ পরে শুরু হলো হাভেলির কম্পাউন্ড। চারিদিকে মোটা দেওয়াল, হাতের গোড়ালি যত মোটা
ঠিক ততটাই। পুরনো দিনের বিশাল কাঠের দরজা, ভিতরে ঢুকতেই বড় খোলা আঙ্গন, আর নিশ্চয়ই বাগান ছিল। এখন কেবল বিশাল বিশাল গাছ দাঁড়িয়ে আছে, বাকি জায়গা পরিপাটি। দেওয়ালগুলো 2 ফুটের কম নয়, পুরনো কারুকার্য, প্রশস্ত বারান্দা, বড় বড় ঘর, সব কিছু সময়ের ছাপ নিয়েই দাঁড়িয়ে আছে। ফাঁকা ঘরগুলোতে আমাদের কথার আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরছিল। হঠাৎ যাদব উকিল থেমে বললেন, 1 বছর ধরে এই হাভেলি ফাঁকা পড়ে আছে। এর আগে নতুন আসা এক তহসিলদার সাহেব ছিলেন, কিছুদিন ছিলেন, তারপর তিনি নিজের বদলি করিয়ে নিয়েছিলেন। তখন আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, বদলি করিয়ে নিয়েছিলেন মানে? তিনি শান্ত গলায় বললেন, হ্যাঁ, এটা আপনাকে বলা দরকার ছিল। যাওয়ার আগে তিনি আমার সঙ্গেই দেখা করেছিলেন। এই হাভেলি নিয়ে তার একটি ছোট্ট অভিযোগ ছিল, যদিও আমি আগেই তাকে বলে দিয়েছিলাম এই জায়গাটা খুব নির্জন আর খুবই শান্ত। আমি আসল কারণটা জানতে চাইছিলাম, তাই আবার জিজ্ঞেস করলাম, কিসের অভিযোগ? যাদব সাহেব হেসে ফেললেন। তিনি বললেন, এই হাভেলিতে নাকি তিনি ভূত দেখেছেন। তার মনে হয়েছিল জায়গাটায় ভূত আছে। এই নিয়ে আমাদের মধ্যে বেশ তর্ক হয়েছিল, বলতে গেলে ঝগড়াই হয়ে গিয়েছিল। আমি মনে মনে ভাবলাম, যাদব উকিল পেশা ছেড়ে দিয়েছেন ঠিকই, কিন্তু আইনজীবীদের এই চালাকি ভুলে যাননি। তহসিলদারের কথা সত্যি হোক কিংবা মিথ্যে, আমার কাছে এটা একটা স্পষ্ট সতর্কতা ছিল। মানে এই হাভেলিতে কিছু অদ্ভুত ঘটলে তার দায় যাদব মেনে নেবেন না। এই কথাই তিনি ঘুরিয়ে আমাকে বোঝাচ্ছেন। ওনার কথার মতে এই হাভেলিতে অসম্ভব কিছু ঘটাই অসম্ভব। তারপর আমি ঘরটা নিয়ে নিলাম। মনে মনে হয়তো এটা ভাবছিলাম, যাদবের সামনে একটু ভীতু দেখাতে আমি চাই না, অথবা হয়তো অফিসের উপর জমে থাকা রাগের সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম। তবে নিশ্চিতভাবে আমি বলতে পারি, গল্পের সুবিধার জন্য নয়, আমার স্বভাবেই এমন। আমি খুব কৌতূহলী বা অতি সাহসী মানুষ নই। আমি নিজের গল্প বলছি, তাই নিজের কাছে মিথ্যে বলার প্রশ্নই নেই। সামনের বারান্দায় যে ঘরটা যাদব আমাকে দিলেন, সেটাই হবে আমার থাকার জায়গা। আর এই হাভেলির বাকি দরজাগুলো তিনি নিজে পরীক্ষা করে তালা মেরে দিলেন। সামনের যে উঠোন ছিল আমার ব্যবহারের জন্য, সেটা খোলা ছিল। একদিকে কুয়ো, কোণে একটি মড়ি, মানে হলো বাথরুম সম জায়গা। মানে পরিষ্কার পরিচ্ছন্নতা বেশ ভালোই ছিল জায়গাটার। ঘরে তালা মেরে আমিও তার সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। এখন রাতের খাওয়ার ব্যবস্থা করতে হবে এবং কিছু দরকারি জিনিস কিনতেও হবে। চাপরাসিকে সঙ্গে নিলাম। যাদব উকিল থাকাকালীন সে চুপচাপ চলছিল, কিন্তু সেই উকিলবাবু চলে যেতেই তার মুখ খুলে গেল। হঠাৎ সে আমার সামনে এসে আমার কাঁধ চেপে ধরল। সোনার সাহেব, আপনি এই হাভেলিটা কেন নিলেন বলুন তো? আমি বললাম, ভালো জায়গার দরকার কি, শান্তিতে থাকাটাই উচিত, ব্যাস। দেখ, তুই যদি সত্যিই কিছু জানিস তবে বল, তাছাড়া কিন্তু এই গ্রামের গাঁজাখুরি গল্প আমি শুনতে চাই না। চাপরাসি একটু হতাশ হয়ে বলল, কি বলবো সাহেব, আমিও বেশি কিছু জানি না। আমি আবার জিজ্ঞেস করলাম, এখানে আগে কে থাকতো, আর এই হাভেলিটা কার? সে হাভেলির দিকে তাকিয়ে বলল, শোনা যায় কোনো বড় শাহকারের একটি হাভেলি ছিল, তবে এর বেশি আমি আর কিছু জানি না সাহেব। আমি বললাম, থাক, চল, আমাকে অনেক কয়েকটা দোকান দেখা। মেসের মালিক ভীষণ কথাবার্তা বলেন, কিন্তু আজ আমার কথা বলার একটুকুও মুড ছিল না। তাদের গল্প, হাসাহাসি, তামাশা, আমি সব কিছু চুপচাপ শুনছিলাম, কিছুই মনে ধরছিল না। গ্রামের অনেক কথাই আমার অজানা, তাই তারা যেভাবে একে অন্যকে খোঁচা দিচ্ছিল সেসব আমার কানে ঢুকছিল, কিন্তু মাথায় ঢুকছিল না। খাওয়া শেষ করে যখন আমরা হাভেলি ফিরলাম, তখন রাত 9:30। গরমের দিন, রাত হলেও চারিদিক যেন জেগে আছে। 1-2 পথকুকুরও আমার পেছনে ঘেউ ঘেউ করতে করতে দৌড়েও এলো। সকালের জন্য কিছু খাবার কিনেছিলাম, সেই গন্ধে যেন এক কালো কুকুর আমার পেছনে পেছনে আসছিল। হাভেলির দরজায় পৌঁছে মনে হলো, আসতে দিই, উঠোনে শুবে আমাকেও পাহারা দেবে। আমি আঙ্গুলে চুটকি কেটে ডাকতেই সে ভ্যাঁ ভ্যাঁ করতে ভিতরে ঢুকে গেল। কুয়োর পাশে কাপড় ধোয়ার বড় পাথরটায় আমি জিনিসপত্র রাখলাম। পাথরের কোণে থাকা একটা ছোট্ট গর্তে তাকে পানি ঢেলে দিলাম। হয়তো জীবনে প্রথমবার এমন সম্মান পেয়েছিল সে।
কৃতজ্ঞতা দেখানোর জন্য সে এমন চেষ্টা করছিল যে সে কুকুরটার জন্য সত্যি আমার মায়া লাগলো। আমি নিজের ঘরে ঢুকে লালটেন জ্বালালাম। বিছানা বিছিয়ে কুয়োর ঠান্ডা পানি লোটায় ভরে মাথার পাশে রাখলাম। ঘুমোতে যাওয়ার জন্য দরজা বন্ধ করতে গিয়ে একবার বাইরে তাকালাম। ওই একই কুকুর বারান্দার সিঁড়িতে গুটিসুটি মেরে আরামে ঘুমিয়ে পড়েছে। দিনভর ক্লান্তিতে আমিও গভীর ঘুমে তলিয়ে গেলাম। তবুও যাদব আর চাপরাসি যেসব কথা বলেছিল হয়তো সেগুলো মনের গভীরে কোথাও চাপা পড়েছিল, কারণ দু একবার হালকা ঘুম ভেঙে গিয়েছিল। পুরো জেগে উঠেনি, কিন্তু কিছু অস্পষ্ট স্মৃতি রয়ে গেছে। রাতে হয়তো হাওয়ায় কোনো দরজা জানলা কাঁপল। সিঁড়িতে থাকা কুকুরটাও যেন অদ্ভুত সুরে হাউমাউ করছিল। আর যখন ঘুম ভেঙে সকাল হলো, দেখা গেল সূর্যের আলো ঘরে ঢুকে পড়েছে। আলো একসঙ্গে ঘর আর মন দুটোকেই আলোকিত করে দিল। ফ্রেশ মনে হলো এবং হঠাৎই ভাবলাম এটা কোথায়। তারপর ধীরে ধীরে সব মনে পড়ে গেল। ঘর থেকে বেরোতেই রাতের সেই কুকুরটার কথা মনে পড়ে গেল। সিঁড়ির ধারে বসে যেন আমারই অপেক্ষা করছিল। দিনের আলোয় তাকে বেশ নোংরা লাগছিল, তবে তাকে তাড়ানোর ইচ্ছে হলো না। ভাবলাম আমি আর কতদিনই বা এই গ্রামে আছি। যতদিন থাকি বেচারাকে দুমুঠো খাবার তো দিতে পারবো। আজ আমি মেসে সবার আগে পৌঁছে গিয়েছিলাম, তাই পাটিল সাহেব, মানে যিনি মেসের মালিক, আমার দিকে নজর দিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন কোন অফিসে কাজ করি, আমার বদলে কি পাকাপাকি, বা কোথায় থাকার জায়গা নিয়েছি, সব জিজ্ঞেস করলো। আমি বললাম যে আমি শাহকারের সেই হাভেলিতে উঠেছি। তিনি এই কথা শুনে এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইলেন। তারপর দৃষ্টি হঠাৎ সরিয়ে রাস্তার দিকে তাকালো। আমি সাহস করে জিজ্ঞেস করলাম, কাল উকিল সাহেবও একটু অস্বস্তিতে ছিল, তারপর অফিসের যিনি চাপরাসি তিনিও, আর এখন আপনিও। আচ্ছা, আসলে ওই হাভেলিতে কি কিছু আছে আপনাদের এমন কিছু জানা? পাটিল কিছুক্ষণ আমার দিকে চেয়ে দেখল, তারপর বলল, জানা তো আছে, পুরো গ্রামেই জানে, কিন্তু সব কিছু জানতে চাইলে একজন মানুষই তোমাকে সব বলতে পারবে। সে আগে ওই হাভেলিতে রান্নার কাজ করত, এখন স্ট্যান্ডে চায়ের দোকান দেয়। নাম হচ্ছে শিবরাম আচার্য, সবাই ওই নামেই চেনে। ওর কাছে গেলে সব জানবে। কিন্তু সে কি অচেনা লোকের সঙ্গে খোলাখুলি কথা বলবে? আমি জিজ্ঞেস করলাম। পাটিল হেসে বলল, শিবরাম, তাকে চুপ করানোই তো গ্রামের সবচেয়ে বড় সমস্যা। তুমি নিশ্চিন্তে জিজ্ঞেস করো, সব বলে দেবে। কাউন্টার থেকে বেরোনোর সময় তিনি আমার হাতে একটি সুপারি রেখে বললেন, রাতে খেতে এসো কিন্তু। আমি হ্যাঁ হ্যাঁ বলে মেস থেকে বেরিয়ে এলাম। শিবরাম আচার্যের চায়ের দোকান যেন মেলার স্টলের মতো, 3 ভাগে বানানো। ভিতরে পা রাখতে অদ্ভুত লাগছিল, তাই রাস্তার ওপারে দাঁড়িয়ে ভাবছিলাম কি করব। একটা সময় আমিও এমন চায়ের দোকানে চা ভাজা খেতাম, কিন্তু অভ্যাসগুলো এখন আর নেই। ভিতরে যাওয়া লোকদের প্রতি কোনো বিরক্তি ছিল না, আসলে আমার নিজেরই ভরসা হচ্ছিল না। পাশের গাছতলায় দুটো ছেলে গুটি খেলছিল, তাদের একজনকে ডেকে বললাম, ওই দোকানের মালিককে গিয়ে বলো 5 মিনিটের জন্য আমার সাথে দেখা করতে। ছেলেটা সোজা দোকানের দিকে গেল। সেই সময় দোকানে বড় স্টোভে কিছু ভাজা হচ্ছিল, আর পাশে বসা লোকটাই শিবরাম আচার্য। খবর পেয়ে সেই স্টোভ কমিয়ে কাউকে কিছু বুঝিয়ে দিয়ে আমার দিকে এগোলো। সত্যি বলতে তাকে দেখেই একটু ঘেন্না লাগছিল। সারাদিন স্টোভের পাশে বসে থাকায় তার গায়ে ঘামের দাগ বসে গেছে। কাঁধের ময়লা গামছা দিয়ে বারবার শরীর মুছছে। ধোয়া আর তেলের গন্ধে চোখ লাল হয়ে গেছে, হালকা কাশিও হচ্ছে। মুখে কয়েকদিনের সাদা দাড়ি। আমার কাছে আসতেই একটা বিড়ি ধরিয়ে টান দিয়ে সম্পূর্ণ ধোয়া গিলে নিয়ে বলল, কি কাজ ছিল আপনার? এক মুহূর্ত ভাবলাম এই লোকের সঙ্গে কথা বলবো কিনা, তবুও বললাম, আমি এখন শাহকারের সেই হাভেলিতে থাকছি। তার মুখের ভঙ্গি দেখলাম কোনো পরিবর্তন নেই। আমি আবার বললাম, আর ওই মেসের মালিক পাটিল বলছিলেন আপনি নাকি আগে সেখানে রান্নার কাজ করতেন? সে ঠান্ডাভাবে বলল, বলো। গাঁয়ের সবাই বলে ওই হাভেলিতে কিছু একটা গোলমাল আছে, সব নাকি আপনি জানেন। সে বেপরোয়ায় হাসল। আমার থেকে আর কি জানবে, সবই তো আমার চোখের সামনে ঘটেছে। তার লাল চোখ আমার দিকে তাকিয়ে বলল,
চলুন দোকানের ভেতরে বসি। আমি দোকানটার দিকে তাকিয়ে বললাম, না এখন না, তুমি দোকান কখন বন্ধ করো? রাত 9টা। ঠিক আছে, রাত 9টায় দেখা করো, তখন সব বলবো। সত্যি কথা বলতে সেই শাহকারের হাভেলির কথা জানার এত আগ্রহ না থাকলে আমি কখনোই এই লোকের সঙ্গে দ্বিতীয়বার দেখা করতাম না। রাত 9টায় আমি শিবরামের কাছে পৌঁছালাম। রূপালি চাঁদের আলো যেন গ্রামের কুৎসিত চেহারার উপর এক ধোঁকাবাজ পরত চাপিয়ে দিয়েছিল। বাড়িগুলোর কোন ধার ছায়ায় নরম হয়ে গেছে। পুরো গ্রাম একটা মিথ্যে রহস্যময় আলোয় মোড়া। দিনের দুর্গন্ধ কমে গেছে, মাঝে মধ্যে কোথা থেকে হালকা কোনো গন্ধ ভেসে আসছে। এমন সময় শিবরামের দোকানের কাঠের তক্তায় বসে বড় শাহকারের হাভেলির সেই গল্প শুনছিলাম। তার কাশির ঘরঘর আর দাড়ির চুলের খসখস শব্দ আর বিড়ির টান সব মিলিয়ে পরিবেশটা তেমন সুখকর ছিল না। তবুও গল্পটা মনে দাগ কাটল, অস্থির করে দিল। শিবরাম বলতে শুরু করল, আসলে এই গ্রামের শাহকারকে কেউ ভালো চোখে দেখত না। তবে শাহকারকে ভালোবাসবেই বা কে? তাকে ভালোবাসত শুধুমাত্র তার টাকা দেখে, কারণ টাকা চাইতে গেলে তারই সামনে মাথা নত করতে হতো। লোকেরা রাগ পুষত তার উপর, তবে এইসবের তোয়াক্কা করত না সে। সেই জন্য বিপুল টাকা জমিয়েছিল শাহকার। তারপর একদিন ভোরে হার্ট অ্যাটাকে সে মারা গেল। কেউ কেউ বলে শাহকার হঠাৎ যদি এভাবে না মারা যেত তাহলে পরের ঘটনাগুলো নাকি এমনভাবে ঘটতই না। যাই হোক, শাহকার চলে গেল। বাড়িতে রইল শুধু তার বড় বোন। তার স্ত্রী তো একমাত্র মেয়ে মীরাকে জন্ম দিতে গিয়েই মারা গিয়েছিল। এখন মীরার বয়স 8 বছর এবং শাহকারের বোনও বিধবা হওয়ার পর তার সন্তানদের নিয়ে স্থায়ীভাবে সেই শাহকারের কাছে থাকতে চলে এসেছিল। তার ছেলে বয়সে বড় হলেও মাথার দিক থেকে দুর্বল, মানসিকভাবে একেবারেই অপরিণত। তাই শাহকার বাড়ির সমস্ত দায়িত্ব আর মীরার দেখভাল সবকিছুই দিয়েছিল ফুলকি বাইকে। যারা বড় শাহকারের স্ত্রীকে দেখেছিল তারা বলতো মীরা হুবহু তার মায়ের মতো, ছোট্টখাটো গড়ন, গমরঙ্গা গায়ের রং আর তীক্ষ্ণ চোখ মুখ। কিন্তু মীরাকে ঠিকমতো মানুষ করা হয়নি। সে সারাক্ষণ চুপচাপ গুটিয়ে থাকা একটা মেয়ে ছিল। আর এই ফুলকিবাই ছিলেন গ্রামের দাপুটে মহিলা। তার সামনে কারো কথা বলার সাহস হতো না। মীরার উপর যে অত্যাচার চলত গ্রামবাসীরা তা দেখলেও কিছু বলতে পারত না। গ্রামের সেই ছোট্ট স্কুলে সে কোনো মতে ভার্নাকুলার ফাইনাল পর্যন্ত পড়তে পেরেছিল। স্কুল ছাড়া তাকে আর কোথাও বাইরে দেখা যেত না। সমবয়সী মেয়েদের সঙ্গে খেলাধুলা, আড্ডা কিচ্ছুই না। দু একজন বান্ধবী যখন তার সঙ্গে দেখা করতে তার হাভেলিতে গিয়েছিল, সেই ফুলকিবাই খিটখিটে স্বভাব আর বাড়ির কুমটো পরিবেশ দেখে তারা আর কখনো সেখানে আসার সাহস পায়নি। এভাবেই দিন কেটে গেল। মীরা শাড়ি পরার মতো বয়সে পৌঁছে গেল। সঙ্গে তার মামাতো ভাই, যাকে সবাই বাবা বলতো। সেও বড় হচ্ছিল বটে, কিন্তু মস্তিষ্কের দিক থেকে রয়ে গেল অপূর্ণই। এমন নয় যে ফুলকিবাই জানত না নিজের ছেলের দুর্বলতা, কিন্তু ইচ্ছাকৃতভাবেই চোখ বুজে থাকতেন। ক্রমে মীরার বয়স 18 হয়ে গেল। বাড়ির পরিবেশ যতই অন্ধকার আর দমদমা করা হোক, প্রকৃতি তার নিজস্ব কাজে থেমে থাকে না। রোদ হাওয়া না পাওয়া সেই ফুটফুটে জীবনের মধ্যেও তার পাতলা শরীরে যৌবনের একটা ঝাপসার আভা ফুটে উঠেছিল। মায়ের মতোই সে ছিল সুন্দরী। কিছু মুহূর্তের জন্য তার রূপ মানুষকে স্তব্ধ করে দিতে পারত। কেউ টের পেল না কখন আমাদের ফুলকিবাই মনে মনে সেই মেয়ের বিয়ের কথা ভেবে বসেছেন। কিন্তু একদিন রান্নাঘরে গুরুজি, অর্থাৎ যিনি পুজো দেন পণ্ডিত মশাই, যখন পুজোর কথা বলছিলেন তখন আমার কানে কয়েকটা কথোপকথন ভেসে এসেছিল। আর তখনই বুঝেছিলাম এই ফুলকিবাই চান মীরার বিয়ে তার ছেলে শিবুর সাথেই হোক, মানে হচ্ছে বাবা। কোনো ঝামেলা না করে একেবারে আইনের পথে মীরার সব সম্পত্তি হাতানো, এই নিখুঁত উপায়ে সে ঠিক করে ফেলেছিল। মীরার কানে এসব কথা গেছে কিনা কেউ জানত না। আর যদি গিয়েও থাকে, সে কি ভাববে কি ভাবত সেটাও কারো জানা ছিল না। কারণ তার তো কোনো নির্দিষ্ট ঘনিষ্ঠ বান্ধবী ছিল না যার কাছে
সে এই সমস্ত কথাগুলো মন খুলে বলতে পারবে। হাভেলির বাইরে গিয়ে মন হালকা করার মতো একটা জায়গা ছিল না সেই গ্রামে। তাকে তার অধিকার বোঝানোর মতো কেউ ছিল না। আর ওই পণ্ডিত, তিনি তো শাহুকারের দানানা যে মোটা হয়ে থাকা এক কৃতদাস। তৎক্ষণাৎ তিনি বললেন, ফুফাতো ভাই বোনের বিয়ে হতে পারে। আর তার সঙ্গে তিনি একটা সুবিধাজনক শাস্ত্র ফুলকিবাইকে শিখিয়ে দিলেন। শিবুর কানে এইসব কথা নিশ্চয়ই পৌঁছেছিল। আমার স্পষ্ট মনে আছে, এক সকালে শিবু খেতে বসেছে, আর আমাদের ফুলকিবাই প্রতিদিনের মতো কাছে বসে খাইয়ে দিচ্ছিল। মীরা কোনো কাজে রান্নাঘরে ঢুকেছিল। ফুলকিবাই তাকে লবণ কিংবা চাটনি দিতে বলল। মীরা থালায় পরিবেশন করতে নিচু হতেই শিবু হঠাৎ করে তার হাত চেপে ধরল এবং মুখ ভর্তি ভাত যেমন ছিল তেমন রেখেই অদ্ভুত গলায় বলতে লাগলো, তুই আমার বউ হবি মীরা, তুই আমার বউ হবি, এখনই হবি। মীরা ভয়ে কেঁপে উঠল। তার হাত থেকে কাঁচের বাটি পড়ে ভেঙে গেল। সে ধাক্কা খেয়ে পিছিয়ে গেল। ছি, নির্বোধ কোথাকার! বলে সে জোরে হাত ছাড়িয়ে নিল। তার মুখ মুহূর্তে সাদা হয়ে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি। ফুলকিবাই তখন চিৎকার করে উঠল আর শিবুকে ধমক দিতে লাগল, কারণ তার খুব ভালোভাবেই জানা ছিল রান্নাঘরের নকর চাকর ঘোরাঘুরি করছে, আর সে চাইতো না এই ঘটনাটা বাইরে ফাঁসুক। তখন শিবু অভিমানী শিশুর মতন বলল, তুই তো বললি আমার বিয়ে ও তার সাথে হবে, মীরার সাথে। মীরা দম বন্ধ এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে দ্রুত সরে গেল। তারপর থেকেই ফুলকিবাই শিবুর খাবার মাঝের ঘরে পরিবেশন করতে শুরু করলেন। যদিও শোনা যায় পরে সেখানেও মীরাকে নাকি একদিন ডাকা হয়েছিল খাবার পরিবেশনের জন্য। সেটা সত্যি নাকি মিথ্যা তা সঠিক জানি না। সব কিছু উপেক্ষা করেই সেই উচ্চাকাঙ্ক্ষী মহিলা বিয়ের ফাঁস বুনে ফেলল। গ্রামে আর চোখে কথা উঠল, কিন্তু গ্রামের বাইরের লোক কেই বা সাহস করে তাদের বিরোধিতা করবে। শিবুর প্রকৃত অবস্থা সবার জানা থাকলেও কে জানে, মীরার হয়তো ভালো লাগতে পারে। এই ভেবে অনেকে নিজের বিবেককে চুপ করিয়ে দিল। এই পুরো সময় আমি ওই হাভেলিতেই চা করছিলাম। আগেও মীরা খুব কমই নিচে নামতো, এখন তো তাকে ঘরের বাইরে দেখাই যেত না। একবার তাকে ছাদের ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। চেহারায় এমন ক্লান্ত, এমন অবসাদ দেখে আমার মনটা ভরে উঠেছিল। কিন্তু আমি তো নেহাতি একজন চাকর, কিছু বলার সাহস কোথায় আমার? আর যদি ফুলকিবাইয়ের কানে এই কথা যেত তাহলে আমার চাকরি নিশ্চিত যেত। তাই সব চেপে রেখে চুপ করে থাকতাম। মীরার আতঙ্কিত মনে কি ভাবনা চলতো তা কেউ জানত না। এই দমবন্ধ অবস্থা থেকে পালানোর জন্য সে একবার একটা বিশাল চেষ্টা করেছিল। এক দুপুরে দেখে ফুলকিবাই ঘুমাচ্ছে, তখনই চুপি চুপি হাভেলির বাইরে বেরিয়ে পড়েছিল সে। কিন্তু ঠিক সেই সময় দুর্ভাগ্য তার সামনে গিয়ে দাঁড়ালো। যেদিকে শিবুর জন্য মীরা ভয়ে বাড়ি ছেড়ে পালাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে হঠাৎ রাস্তায় শিবুর দেখা। রাস্তায় তখন আর কেউ ছিল না, তাই আসলে সেখানে কি ঘটেছিল সে ব্যাপারটা কেউই কিছু জানল না। শুধু এটুকু জানা গেল যে মীরা হঠাৎ জোরে চিৎকার করে কাঁপতে কাঁপতে দৌড়ে ফিরে এসে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে ভয়ে কুঁকড়ে বসে পড়ে। তার ঠিক পিছনেই আমার বউ, আমার বউ বলে চিৎকার করতে করতে শিবুও সে হাভেলের ভিতর ঢুকে পড়ে এবং মীরাকে খুঁজতে থাকে। বাড়ির সব লোক, সব নকর চাকর ছুটে এসে আঙ্গিনায় জড়ো হয়ে গেল। প্রচণ্ড হাঙ্গামা বেঁধে গেল। শেষ পর্যন্ত ফুলকিবাই অনেক কষ্টে নিজের ছেলে শিবুকে শান্ত করল। সেই মুহূর্তে ফুলকিবাইয়ের মুখ রাগে লাল হয়ে উঠেছিল। কিন্তু মীরা সেই ঘটনার পর এমনভাবে আতঙ্কিত হয়ে পড়ল যেন কোনো গভীর দুঃস্বপ্নে আটকে গেছে। হঠাৎ প্রচণ্ড জ্বর উঠল তার, আর এমন অবস্থা দেখে ফুলকিবাই ডাক্তার না ডেকে থাকতে পারলেন না। ফুলকিবাই চালাকি করে বাড়ির পুরনো পরিচিত ডাক্তারটিকে কিন্তু ডাকেনি। গ্রামের নতুন সরকারি ডাক্তার এসেছিল, এক তরুণ ভালো স্বভাবের মানুষ, তাকেই ডেকে আনলো। নামটা এখন আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু আমি নিজের চোখে দেখেছি মীরাকে সুস্থ করতে সেই ডাক্তার কি প্রচণ্ড পরিশ্রমী না করেছিল।
যেন জীবন মৃত্যুর সীমানা থেকে মীরাকে সে টেনে ফিরিয়ে আনল। স্বাভাবিকভাবেই স্নেহের জন্যই তৃষ্ণার্ত মীরা এবং তাকে সান্ত্বনা দেওয়া, যত্ন নেওয়া সেই তরুণ ডাক্তার, কেউ বুঝে ওঠার আগেই সেই সহানুভূতি প্রেমে পরিণত হলো। কদিনের জন্য হলেও মীরার শুকিয়ে যাওয়া প্রাণে এক রাশ শান্তি ফিরে এসেছিল। তার গালে একটু লাল আভা ফুটে উঠল, নিভে যাওয়া চোখে একটু আলো দেখা দিল, ভয়ে থমকে থাকা ঠোঁটে একটু হাসি ফিরে এলো। এইদিকে কুটিল ফুলকিবাই কিন্তু সব কিছুই দেখতে পেয়েছিল এবং সব কিছুই জানত, এবং এই প্রেমের আশ্রয়েই যে মীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে এটা সে নিশ্চিত ছিল। তাই এখন পর্যন্ত সে কিছুই বলল না। তারপর একদিন সে নিজের চালটা চালল। সেদিন মীরার ঘরে ছিল ফুলকিবাই, শিবু, ডাক্তার আর মীরা, এই চারজন। হঠাৎ মীরা চিৎকার করতে শুরু করলো। এর মধ্যে আমি শুনতে পেলাম ফুলকিবাই আর ডাক্তার দুজনের উচ্চস্বরের তর্কের শব্দ। ঠিক কথাগুলো মনে নেই, তবে ফুলকিবাই ডাক্তারকে হুমকি দিচ্ছিল, মেয়েকে একলা পেয়ে জোর করে ইজ্জত নষ্ট করতে চেয়েছ, এই ধরনের কথাবার্তা। তারপর আমি দেখলাম পাথরের মতো শক্ত মুখ নিয়ে ডাক্তার সেই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, আর সে কখনোই ওই হাভেলিতে ফিরে আসেনি। ঝড়ে ভেঙে পড়া লতার মতো মীরা একদিনই কালো শুকিয়ে গেল। আমরা সবাই লাচার হয়ে এসব ঘটতে দেখলাম। ডাক্তার নিজের ইজ্জত, চাকরি, ভবিষ্যৎ সব রক্ষার চিন্তায় এখান থেকে চলে গেল। দোষী বা দেবে কাকে? সবাই তো নিজের নিজের কাঁচের ঘরে। শুভ সময় তো পেরিয়ে গেছে, তাই ফুলকিবাই বৈশাখ জ্যৈষ্ঠই শিবুর বিয়ে সেরে ফেলতে চাইছিল। লোকসমক্ষে সে প্রকাশ্যই এ কথা বলতে শুরু করল। মীরা হতভম্ব হয়ে নিজের ভেঙে পড়া জীবন দেখছিল, কিন্তু তার সবটাই ছিল উপরের মুখোশ। মাঝে মাঝে তার চোখে এক অদ্ভুত, অস্বাভাবিক চকচকানি দেখা যেত, যা দেখলে আমার বুক হিম হয়ে যেত। কিন্তু আমি কিছুই বলতে পারিনি। চৈত্র শেষ হলো, বৈশাখ শুরু হলো, বাড়িতে রং করানো শুরু হয়ে গেল। আর এক সকালে হঠাৎ মীরা কোথাও নেই। ভীষণ দৌড়োদৌড়ি শুরু হলো। গ্রাম, আশপাশ সব জায়গা খোঁজা হলো। শেষে বাধ্য হয়ে পুলিশ ডাকতে হলো। তারা পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজল, কিন্তু মীরার কোনো চিহ্ন পাওয়া গেল না। কোনো রক্ত, কোনো চিঠি, একটুকুও কিছুই না। বাইরে কেউ তাকে যেতেও দেখেনি। শেষ পর্যন্ত সকলকেই সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনার কথাই ভাবতে হলো, কুয়ো। হ্যাঁ, ওই কুয়োতেই ডুবরিদের নামতে হলো। কিছুক্ষণ পর তারা মীরার নিথর দেহটি তুলে আনলো। সে নিজের পথ নিজেই বেছে নিয়েছিল। শিবু, যে আগেই অর্ধেক পাগল ছিল, সে এই দৃশ্য দেখে তার ভাঙাচোরা মনে কি ঝড় উঠেছিল কে জানে। কিন্তু সত্যি কথা বলতে, সেদিনের পর শিবুর ব্যবহার পুরো বদলে গেল। সে নিজের সঙ্গেই কথা বলতে লাগলো, অন্তত সবাই তাই ভাবত। একদিন আমি মজা করে জিজ্ঞেস করেছিলাম, শিবু, আজকাল কার সঙ্গে এত গল্প করো? সে একবার সহজভাবে বলেছিল, আমার বউয়ের সাথে, মীরার সাথে। ও তো আমার বউ হতে চলেছে, তাই তাই আমরা সেই নিয়েই কথা বলছি। আমি আর কথাটা এগোতে পারিনি, কারণ বুঝতে পারলাম এই নিয়ে প্রশ্ন করাটা আর ঠিক হবে না। বাড়িতে আর একজন মানুষ ছিল যে ভিতরে ভিতরে দগ্ধ হচ্ছিল। তিনি হলেন ফুলকিবাই। মীরার আত্মহত্যার কারণে এই ঘটনার কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। লোকের মুখ বন্ধ করতে করতে আমাদের ফুলকিবাইয়ের শরীর খারাপ হয়ে উঠেছিল। তার উপর আবার এই নতুন ঝামেলা এসে পড়ল। আমি লক্ষ্য করছিলাম ফুলকিবাই এখন শিবুর উপর ক্রমাগত নজর রাখছে, কারণ তার বিড়বিড় করে কথা বলা দিন দিন আরও বাড়ছে। বাড়ির চাকর বাকর এতে অশান্ত হয়ে উঠেছিল। মীরার কথা বারবার শুনতে কাউকেই আর ভালো লাগতো না। যেদিন আমি শিবুকে কুয়োর কাছে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলতে দেখলাম, তখনই আমার মনে হলো ব্যাপারটা এখন আর স্বাভাবিক নেই। একদিন আমি রান্নাঘরের জানলা থেকে বাইরে তাকিয়েছিলাম। সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল, শোনা যাচ্ছিল। আর শিবু প্রথমে অন্যমনস্কভাবে সিঁড়িতে দাঁড়িয়েছিল, তারপর ধীরে ধীরে আঙ্গিনায় এগোতে লাগলো। কিন্তু তার দৃষ্টি একটানা কুয়োর মুখেই আটকে ছিল, যেন সেখানে কাউকে সে দেখছে। সে কুয়োর চারপাশে চক্কর দিতে দিতে কাছে যেতে লাগলো। আমি তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ফুলকিবাইকে ডাকলাম। তিনি ছুটতে ছুটতে আঙ্গিনায় এলেন এবং শিবুর হাত ধরে
তাকে ভেতরে নিয়ে যেতে চাইলেন, কিন্তু শিবু তখন নিজের জায়গা থেকে নড়তেই রাজি নয়। সে তখন কুয়োর মুখের দিকে আঙ্গুল দেখিয়ে ফুলকিবাইকে কিছু বোঝাচ্ছিলেন। অবশেষে অনেক কষ্টে ফুলকিবাই তাকে শান্ত করে বাড়ির ভেতর নিয়ে গেলেন। যখন তিনি জানলার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি দেখলাম তার মুখ ঘামে ভিজে গেছে, রং ফ্যাকাশে। সেও যেন কিছু দেখে ফেলেছে। শিবুর অস্বস্তি থামার বদলে আরও বেড়েই চলল। এখন সে প্রায় সারাদিনই নিজের সঙ্গে কথাবার্তা বলতো। ফুলকিবাই একদিন ছিল না দেখে এক দুবার আমি শিবুর ঘরের দরজায় কান লাগিয়ে তার কথা শোনার চেষ্টা করছিলাম, কিন্তু যা শুনলাম সেটা শোনার পর আমার সমস্ত কৌতূহল এক মুহূর্তে উধাও হয়ে গেল। আমি শিবুর অর্ধেক রাগী আর অর্ধেক কাঁপা গলায় শুনেছিলাম, কুয়োর মধ্যে কেন? ঘরের ভিতর নয় কেন? আমাকে জল খুব ভয় লাগে। আর আর কুয়োটা কত গভীর, আমি সেখানে গেলে আমি সাঁতরাতে পারবো? আমি এখানেই থাকবো, আমি যাব না। কি, আমি পড়বো না সত্যি? এরপর আমি আর কখনো তার কথা শোনার চেষ্টা করিনি। সপ্তমীর সপ্তম দিনে যে শুভক্ষণ ঠিক করা হয়েছিল তিনি তো আগেই তা ভুলে গেছেন, কিন্তু আমাদের শিবু সে কিন্তু ভোলেনি। সে মনে রেখেছিল, কারণ একদিন সে খেতে বসে আচমকা বলে উঠল, কালকে আমার বিয়ে হবে, কালকে কালকে আমার মীরার সাথে বিয়ে হবে। ফুলকিবাই তাকে বকাঝকা করে বললেন, অযথা বকবক করো না, চুপ করে খেয়ে নাও। কিন্তু শিবু বারবার একই কথা জিজ্ঞেস করছিল। বলো না মা, কালকেই তো আমার বিয়ে। ফুলকিবাই তাকে বোঝাচ্ছিলেন, এখন কোনো বিয়ে টিয়ে নেই বাবা, খেয়ে নাও। কিন্তু শিবুর একটাই কথা, কেন নেই? মীরা তো বলেছে কাল আমাদের বিয়ে হবে। এই কথা শুনেই ফুলকিবাই চিৎকার করে উঠলেন, চুপ কর, নইলে মারবো কিন্তু। বাবা চুপ হয়ে গেল বটে, কিন্তু তার মুখে অদ্ভুত হাসি ফুটে উঠল, যেন নিজের সঙ্গেই কথা বলছে। জানলা দিয়ে বাইরে তাকাচ্ছে, অকারণে হাসছে। তারপর এলো সপ্তমীর সেই সপ্তম দিন। সকাল 8টার আগে কোনোদিন না ওঠা শিবু সেদিন ভোরেই নেমে এসে বসে পড়ল। আমি জিজ্ঞেস করেছিলাম, শিবু, এত সকালেই এখানে বসে আছো কেন? সে চোখ বড় বড় করে গলা নেড়ে বলল, কেন? আজ আমার বিয়ে নয়? এই কথা শোনা মাত্রই আমি চুপ হয়ে গেলাম। এরপর যা ঘটল সবকিছু চোখের সামনে আচমকা। সকাল 7টার দিকে আমরা ফুলকিবাই, শিবু, আমি আর বাড়ির আরেক মহিলা রান্নাঘরেই ছিলাম। শিবু বারবার জানলার দিকে তাকাচ্ছিল এবং ভীষণ অস্থির হচ্ছিল। হঠাৎ শিবু চিৎকার করে উঠল, হ্যাঁ, আসছি। ওই চিৎকার এত জোরে ছিল যে আমরা সবাই ভয়ে থমকে দাঁড়িয়ে গেলাম। এরপরই বাবা দৌড়ে বাইরে চলে গেল। আঙিনায় পৌঁছে সোজা কুয়োর মুখের উপর উঠে গেল। জানলা দিয়ে সেটা দেখে ফুলকিবাই চিৎকার করতে লাগলেন, শিবু, নিচে আয় বাবা, নিচে আয়। কিন্তু শিবুর মন তখন আর কোথাও নেই। আমার দৃষ্টিও কুয়োর দিকেই ছিল। আর ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। সেই কুয়োর মুখ থেকে দুহাত দূরে একটা ধোঁয়াটে অবয়ব দাঁড়িয়ে আছে, হাত বাড়িয়ে শিবুকে তার কাছে ডাকছে। শিবু এক পা এগোলো, আর তার চিৎকার পুরো হাওয়ায় মিলিয়ে গেল। ঝপাং ঝপাং করে পানিতে পড়ার শব্দ হলো। ফুলকিবাই তখনও দৌড়ে বারান্দায় পার হতে পারেননি। আমি রান্নাঘরের জানলা পেরিয়ে কুয়োর দিকে ছুটলাম। সেই জলে তখনও তীব্র আলোড়ন। আমি নিচে তাকিয়ে দেখলাম গভীর থেকে গা ফুটো বুদবুদ উঠছে, কিন্তু ফুলকিবাই পৌঁছাতে সব শান্ত। আমি দৌড়ে গিয়ে ডুবুরি নিয়ে এলাম। ফুলকিবাই কান্নায় আকাশ ভেঙে ফেলেছিলেন। এই শুভ দিনে তিনি যা ভেবেছিলেন তার ঠিক উল্টো হয়ে গেল। সত্যি বলতে তার স্বভাব এমন ছিল না যে সহজে কারো অনুভূতি জাগে, কিন্তু তখন তার অবস্থা আমারও করুণ লেগেছিল। ডুবুরি এসে তৎক্ষণাৎ দড়ি বেঁধে নেমে গেল। প্রথমবার উঠে এসে বলল, কিছুই নেই, এমন ইশারা করে আবার নেমে গেল।
3-4 বার ডুব দেওয়ার পর প্রচণ্ড পরিশ্রমে সে শিবুকে খুঁজে পেল। তারপর তাকে টেনে তুলতে অনেক সময় লাগলো। পরে তাদেরকে চা দিতে গিয়েছিলাম। ডুবুরি আমাকে নিজেই বলল, কোনো পাথরের ফাঁকে এমনভাবে আটকে ছিল যে টানলেও ছাড়ছিল না, যেন ভেতর থেকে কেউ তাকে জোরে চেপে ধরে বসেছিল। এই কথা শোনার পর আমি আর কিচ্ছু ভুলতে পারিনি। কি আর হওয়ার ছিল, সব কিছুর সর্বনাশ হয়ে গেল। আর ফুলকিবাই তো এক রাতেও সেখানে থাকতে রাজি ছিলেন না। তবুও 12-13 তারিখ পর্যন্ত আত্মীয় স্বজন আর অতিথিরা যেমন তেমন করে তাকে থামিয়ে রেখেছিল। তার ঠিক পরের দিনই তিনি কাশী যাত্রায় বেরিয়ে গেলেন। এখন হয়তো সেখানেই আছেন। শিবুর বিয়ে দিতেই হবে, এই জেদ ছিল তার। আর সেই বোকা মেয়েটার গলায় রক্তের চিহ্ন দেওয়া গরুর মতো অসহায় একটি মেয়েকে বেঁধে দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এখন কাউকে দোষ দিয়ে কী লাভ? তিনি শুধু মীরার নাম করে তাকে গালমন্দ করতেন। আপনি জিজ্ঞেস করলেন আমি চাকরি কখন ছাড়লাম। আরে সাহেব, যখন পুরো পরিবারই শেষ তখন কিসের চাকরি আর কিসের কাজ? তারপর আমি একেবারে বাড়িতে বসে গেলাম, তারপরেই দোকান খুললাম। আমি শান্তভাবে শিবরামের সব কথা শুনছিলাম। তারপর তাকে জিজ্ঞেস করলাম, দোকানের টাকা? ফুলকিবাই দিয়েছিলেন, আর কে দেবে? যদিও তিনি মোটেও দয়ালু ছিলেন না, হাতে 1 ফুটি পয়সাও কারোর জন্য খরচ করতেন না। কিন্তু সব চাকর বাকর কান ফুসফুস করতে শুরু করলো। মালি তো সোজা বলল, আমি পুলিশকে বলে দেব। তখনই ফুলকিবাই সবার হাতে 2000 করে গুজিয়ে দিলেন। ঠিক আছে, এতটুকুই ছিল। আপনি মাঝে মধ্যে আসবেন সাহেব আমাদের দোকানে। চললাম, নমস্কার। শিবরামের গল্প শেষ হওয়ার পর আমিও তাকে বিদায় জানিয়ে সেই হাভেলিতে রওনা হলাম। তখন রাত 11টা বেজে গেছে। দিনভর তাপ কমে গিয়ে ঠান্ডা হাওয়া বইছিল। সত্যি বলতে শরীরের উপর মাঝে মাঝে একটা হালকা শিরশিরানি দৌড়াচ্ছিল। আমি পথ ধরে শাহকারের সেই হাভেলির দিকে হাঁটছিলাম। মাথা জুড়ে ঘুরছিল সেই সত্য শোনা সেই অদ্ভুত গল্প। মনে হলো মানুষের মনও সত্যি আশ্চর্য জিনিস। যে পরিবেশ কিছুক্ষণ আগেও শান্ত লাগছিল, হঠাৎ সেটা যেন বিরান মনে হলো। মনে হচ্ছিল হাভেলিটা যদি এত নির্জন জায়গাতে না থাকতো ভালো হতো। এভাবেই ভাবতে ভাবতে আমি হাভেলির কাছে পৌঁছে গেলাম। গত রাতে সেই কালো কুকুরটা সিঁড়িতে বসে আমারই অপেক্ষা করছিল। আমাকে দেখেই লেজ নেড়ে স্বাগত জানালো। কুকুরটা এমন কালো যেন কোনো ছায়া, অন্ধকারের আলাদা করা একটা টুকরো। উফ, এমনভাবে ভাবা ঠিক না, আমি নিজেকে বললাম। হাভেলির বড় দরজা টেনে খুললাম। ভিতরে স্নিগ্ধ শুনশান, যেন গভীর পুকুরের স্থির জল। না জানি কেন সবার আগে চোখ গেল সেই কুয়োটার দিকে, তারপর ডান দিকের সেই অন্ধকার রান্নাঘরের জানলার দিকে। এই জানলা থেকেই শিবুকে আমি মাথা ঝাঁকিয়ে বললাম, না, এইসব ভাবা চলবে না। নিজের ঘরে ঢুকে পড়লাম। কুকুরটা আমার পেছন পেছন এলো। তার জন্য খাবার ও জল রেখে দিলাম এবং তখনই মাথায় এলো কুয়ো থেকে পানি আনতে হবে। আমি ভীতু ছিলাম না, আর এসব বিশ্বাসও করতাম না। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে কুয়োর কাছে যেতে ভীষণ আলসেমি লাগছিল। শেষে ঠিক করলাম আগামীকাল দেখব। কাপড় বদলে হাত মুখ ধুয়ে বিছানা পেতে শুয়ে পড়লাম। কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। কোথাও পড়েছিলাম ঘুম না এলে একটা বিশাল মাঠ কল্পনা করতে হয়। সেখানে ভেড়ার পাল থাকবে, ফটকের উপর দিয়ে তারা একে একে করে লাফ দেবে, আর গুনতে হবে 1, 2, 3, 4। আমি চেষ্টা করলাম 100, 200, এবং হঠাৎ কখন যে ঘুমিয়ে পড়লাম আমি নিজেই টের পেলাম না। তারপর স্বপ্ন, ভেড়াগুলো লাফাচ্ছে ঠিকই, কিন্তু ওপারে আর কোনো মাঠ নেই। একটার পর একটা তারা গভীর কুয়োয় পড়ে যাচ্ছে। শব্দটা অদ্ভুত। আমি চমকে জেগে উঠলাম। শ্বাস দ্রুত চলছিল। চাঁদের আলো পুরো ঘর জুড়ে, যদিও পরিষ্কার দেখা যাচ্ছে। রাত
2:30। চারিদিকে গভীর নীরবতা। এত নিস্তব্ধ রাত আগে কখনো দেখিনি। তারপর বুঝলাম আমি কান পেতে কিছু শুনছি, কিন্তু কেন? কোনো শব্দ? কাকে শুনতে চাইছি আমি? হৃৎপিণ্ড দ্রুত ধুকপুক। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড। হঠাৎ বাইরে থেকে খুব অদ্ভুত একটা শব্দ এলো। এত হঠাৎ যে আমি এক ধাক্কায় উঠে বসে পড়লাম। কুকুরটাও হাউমাউ করে কাঁদতে শুরু করলো। আমি আর সহ্য করতে পারছিলাম না। হাভেলিটা, সেই রাত, সেই শব্দ, সব কিছু। বিছানা থেকে লাফ দিয়ে উঠে টর্চ, চাদর নিয়ে ঘরের দরজা খুলে বাইরে এলাম। আঙিনা পেরিয়ে দ্রুত হাঁটছি। শেষের 10-15 পা পুরো দৌড়ে চলে গেলাম, কারণ কুয়োর গায়ে কিছু দেখেছিলাম আমি। কিছু কালো, কিছু নড়ছে। ওটা কি কুকুরটাই নাকি অন্য কিছু? জানার ভীষণ ইচ্ছে করল। বাকি রাতের 2 ঘন্টা কাটালাম বাইরে পাহাদারের চৌকিতে বসে। ভোর 4টে, 4:30 কিছু শব্দ হলো। উজালা হওয়ার পর আমি আবার হাভেলিতে ফিরে এলাম। জিনিসপত্র গোছাতে গিয়ে মনে হলো আজ সকাল থেকে কালো কুকুরটাকে কোথাও দেখছি না। 2-1 বার ডাকলামও। শেষে ভাবলাম এখানে ঢোকা বেরোনোর অনেক রাস্তা আছে, কোথাও বেরিয়ে গেছে হয়তো। আগের মাসের ভাড়া মিটিয়েছিলাম, কিন্তু সেই পুরো মাস আমি বাইরে অন্যত্র থাকলাম। মাস ঘুরতেই আমার বদলি হয়ে গেল। আমি হেড অফিসে ফিরে গেলাম। চাবি ফেরত দিতে গেলে যাদব আইনজীবীর চোখে এক নীরব প্রশ্ন দেখলাম। আমি শুধু মাথা নাড়লাম। হ্যাঁ, আর কিছু বলতে মন সায় দিল না। এভাবেই শেষ হলো আজকের গল্প। আজকের গল্প আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর দেখি আজকের গল্প কতটা হাইপ পায়। পরের পর্বে আবার নতুন গল্প নিয়ে আসব। ধন্যবাদ। শুভরাত্রি। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।